স্যার আসসালামু আলাইকুম। স্যার, আপনি আগের দিন আমার অ্যাটেন্ডেন্সটা দেননি। আমি আপনাকে দেওয়ার পর আরো একবার জিজ্ঞেস করেছিলাম যে দিয়েছেন কিনা, বাট আপনি দেননি। আসলেই জি স্যার। আসলেই দেই নেই। আসলে দেননি স্যার, আমি বলেছি তাও আপনি দেননি সেদিন। কি ক্লাস শেষে নাকি? হ্যাঁ স্যার, একবার ফার্স্টে নিয়েছিলাম না, তখন দিইনি, লাস্টে দিয়েছিলাম। তারপর আবার জিজ্ঞেস করেছি, আপনি বলেছেন দিয়েছেন, বাট আসলে দেননি। আচ্ছা, চেক করতে হবে। মেল করে রাখেন। এ অড্রি হাত তুলে রাখছে দেখি, কি বলবেন? স্যার ওইটা মনে হয়েছে জয়েন করে ভুলে প্রেস পড়ে গিয়েছে। আবার প্রেস করে দেন। যাই হোক, ক্যান্সেল করে দিছে। ওকে, হ্যালো এভরিওয়ান। চ্যাট বক্সে এরা কারা? চ্যাট বক্সে আইডি লিখে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ক্লাসে ফিজিক্যালি স্যার অ্যাটেন্ড লাভ করতে হলো হবে। না, ওই নেটওয়ার্কের সমস্যা, তো তাই জন্য লিখে রাখলাম যেন চ্যাট বক্স হঠাৎ করে কনসিডার চলে হয় না, যায়। কখনোই কনসিডার হবে না। স্যার আমি তো আছি এখন। আচ্ছা, ওকে, অ্যাটেন্ডেন্স নিচ্ছি। তৈয়বা তাসকিন, প্রেজেন্ট স্যার। মুতাসির, প্রেজেন্ট স্যার। শশী, রাগিব, ইয়েস স্যার। মোহাইমিনুল, প্রেজেন্ট স্যার। মাহমুদ হাসান, প্রেজেন্ট স্যার। সৃষ্টি, প্রেজেন্ট স্যার। ফারিহা, তানজিম, প্রেজেন্ট স্যার। মাহমুদুল হাসান, নিলয় কুমার, মাইনুল করিম, ইয়েস স্যার। শামীম বিন নূর। এই নূর আছে? শামীম বিন নূর। ওকে, লিখন, প্রেজেন্ট স্যার। সুলতানা, ইয়েস স্যার। ফাতিহা, প্রেজেন্ট স্যার। আহমেদ রাফি, প্রেজেন্ট স্যার। তাসকিয়া, প্রেজেন্ট স্যার। অর্নিশা, প্রেজেন্ট স্যার। দীপ্ত, মালিহা, বেগ, ইয়েস স্যার। রিফাত, প্রেজেন্ট স্যার। আব্দুল মবিন, প্রেজেন্ট স্যার। শুভ, প্রেজেন্ট স্যার। রাকিবুল, ইয়েস স্যার। নিয়াজ, আরিফুল, ইয়েস স্যার। ইন্দ্রাণী, প্রেজেন্ট স্যার। নুহা, প্রেজেন্ট স্যার। সাদিয়া রহমান, ইয়েস স্যার। লিউ দাস, প্রেজেন্ট স্যার। জাফর, ইনাম বিন ইবনে জাফর, আব্দুল কুদ্দুস, ইয়েস স্যার। তাসনিমুল, ইয়েস স্যার। আল মুহাইমানুল, প্রেজেন্ট স্যার। মুহাইমানুল নাকি মিনুল? মাহিমিনুল স্যার। মিনুল, আচ্ছা, বানানে তো মানুল লেখা। নিরয় রায়, প্রেজেন্ট স্যার। তাহমিনা, প্রেজেন্ট স্যার। জোবায়ের, ইয়েস স্যার। আপনিল, ইয়েস স্যার। শাকিল, ইয়েস স্যার। মিজানুর, ইয়েস স্যার। রোমা, প্রেজেন্ট স্যার। সাফায়েত, প্রেজেন্ট স্যার। রাজ শেখর। প্রেজেন্ট স্যার। বাকি আছে কেউ? স্যার আমি মিস করছি স্যার। আমি কি? দীপ্ত পাল স্যার। 011 011191119। ওকে, দেওয়া হয়েছে। স্যার নিয়াজ 91236। মাহমুদুল হাসান 03182. স্যার মালিহা। লিহা,
স্যার নিলয় কুমার কুন্ডু। স্যার মাহমুদুল হাসান। দিছি তো মাহমুদুল হাসান, এটা না? জি স্যার। ওকে। স্যার আমি কি আপনাকে মেল করে রাখবো? হ্যাঁ, মেল করে রাখেন। আজকে আমাদের লেকচার নাম্বার 2। বলতে বলতে 2 লেকচার হয়ে গেল। যারা পরে এনরোল করছেন তারা আগের ক্লাসের লেকচার রেকর্ডিং দেখে নিয়েন। সো লাস্ট ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ছিলাম এবং বেশি কিছু পড়ানো যায়নি। আমরা শুধুমাত্র কিভাবে ডাটা ভার্সেস ইনফরমেশন কাকে বলে বলছিলাম, আর হচ্ছে কিভাবে একটা ওয়েব বেস সিস্টেম কাজ করে সেটা বলছিলাম। এবং বলা হয়েছিল যে ওয়েব বেস সিস্টেমে কি করি, আমরা আমাদের ডিভাইস থেকে ফার্স্টে ডিএনএস সার্ভারে টক করি, কমিউনিকেট করি। ডিএনএস সার্ভার একটা আপনার যে ইউআরএল থাকে বা ডোমেইন নেম থাকে, ডোমেইনটাকে কিসে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে দেয়, তাই তো? আইপি অ্যাড্রেসটা বলে দেয়। তারপর আমরা ওই আইপি অ্যাড্রেসের সাথে কমিউনিকেট করি এবং ওইখানে কি হয়, আমাদের ওয়েবসাইটটা বিল্ড আপ হয়, তাই না? ওকে, ওয়েবসাইট বিল্ড আপ হওয়ার সময় যদি তার কোনো ডাটা প্রয়োজন হয় তখন সে ডাটাবেস সার্ভারের সাথে কমিউনিকেট করে, প্রয়োজন না হলে কমিউনিকেট করে না। ওয়েবসাইট বিল্ড আপ শেষ হয়ে গেলে সে একটা এইচটিটিপি রেসপন্স পাঠায় এবং ওই রেসপন্সটাই আমাদের ব্রাউজার খুব সুন্দর করে আমাদেরকে একটা ওয়েব পেজে রিপ্রেজেন্ট করে আমাদেরকে দেখায়। এই তো ইন শর্ট যদি বলি, তাই তো? এভাবে তো ওয়েব বেস সিস্টেম কাজ করে, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা কিভাবে একটা ওয়েব বেস সিস্টেম কাজ করে দেখেছি। আজকে হচ্ছে মেইন জিনিসে চলে আসবো। তো যেটা বলতেছিলাম যে একটা ওয়েব সার্ভার যখন কমিউনিকেট করে একটা ডাটাবেস সার্ভারের সাথে, তো ডাটাবেস সার্ভারের মধ্যে আমাদের যে সিস্টেমটা ডেভেলপ করে রাখি আমরা, সেটাকে বলা হয় একটা ডাটাবেস সিস্টেম। তো ডাটাবেস সার্ভারে যে ডাটাবেস সিস্টেমটা থাকে, সেই ডাটাবেস সিস্টেমটা দুইটা কম্পোনেন্ট নিয়ে গঠিত। একটা পার্টকে বলা হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং আরেকটা পার্টকে বলা হয় ডাটাবেস। তাহলে ডাটাবেস আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই দুইটাকে একত্রে বলা হয় ডাটাবেস সিস্টেম। মনে থাকবে, একটা ডাটাবেস সিস্টেমের মধ্যে একটা ডাটাবেস থাকবে প্লাস একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, দুইটা মিলে একত্রে বলা হয় ডাটাবেস সিস্টেম। ওকে, জি স্যার। তো আমাদের ডাটাবেস সার্ভার যেটা থাকে, আমাদের ডাটাবেস সার্ভারটার মধ্যে এই একটা ডাটাবেস থাকবে এবং একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রি ইনস্টল বা কনফিগার করা থাকবে। তাহলে এখন আমাদের জানতে হবে ডাটাবেস বলতে কি বুঝি আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বুঝি। তাহলে প্রথমে যদি বলি ডাটাবেস বলতে কি বুঝি, ডাটাবেসটা হচ্ছে স্টোর হাউস, অর্থাৎ ডাটাবেসটা হচ্ছে সে কি করে, সে কালেক্ট করে রাখে বা কিছু ডাটা। সো ডাটাবেসের মধ্যে কি থাকে, ডাটাবেসের মধ্যে আমরা কি রাখবো, ডাটা রাখবো। ঠিক আছে, অর্থাৎ সহজ কথা যদি বলি, আমরা মনে করতে পারি আমাদের নর্মালি তো হার্ড ডিস্ক গুলোতে ডাটা স্টোর করে রাখা হয়। তাহলে আমাদের হার্ড ডিস্কে যখন আমরা ডাটা স্টোর করে রাখবো আমরা, তখনই আমরা এটাকে বলি একটা ডাটাবেস। তাহলে ডাটাবেস শুধুমাত্র ডাটাগুলোকে স্টোর করে রাখে, আর কিছু সে করতে পারে না। অর্থাৎ সে শুধুমাত্র ডাটা নিয়ে বসে আছে। কিন্তু রিয়েল লাইফে শুধু ডাটা নিয়ে বসে থাকলে হবে নাকি, ওই ডাটাগুলোকে দেওয়ার অ্যাবিলিটি থাকতে হবে বা ডাটাগুলোকে চেঞ্জ করা, আপডেট করা বা খোঁজার সার্চের অ্যাবিলিটি থাকতে হবে। তাছাড়া ওই ডাটা নিয়ে বসে থাকলে কোনো লাভ আছে? মিনিংফুল না মিনিংলেস? মিনিংলেস। এখন ডাটাবেস ডাটা নিয়ে বসে আছে, যেমন আমাদের পিসির কথা যদি বলি, আমাদের পিসিতে আমাদের হার্ড ডিস্কের ডাটা আছে আমাদের পিসিতে, কিন্তু এই ডাটাগুলো আনা নেওয়ার কাজটা কে করে দিচ্ছে? অপারেটিং সিস্টেম করে দিচ্ছে, তাই তো? তার মানে আমাদের পুরো হার্ড ডিস্কের ম্যানেজমেন্টের কাজটা আমাদের অপারেটিং সিস্টেম করে দিচ্ছে। আমাদের ভাবতে হচ্ছে না আমাদের হার্ড ডিস্কে অমুক লোকেশনে ফ্রি যা স্পেস আছে ওইখানে যে তুমি ডাটাটা রেখে আসো, আমাদের কখনো এভাবে ভাবতে হচ্ছে না। ওএস অটোমেটিক্যালি সব ম্যানেজ করতেছে। ওএস অটোমেটিক্যালি ম্যানেজ করছে। হ্যাঁ, ওএস অটোমেটিক্যালি ম্যানেজ করতেছে। ঠিক সিমিলারলি ডাটাবেসটা শুধুমাত্র ডাটা স্টোর করে রাখে, কিন্তু এই ডাটাগুলা কিভাবে ম্যানেজ করতে হবে, অর্গানাইজ করতে হবে, কিভাবে ডাটাগুলোকে আদান প্রদান বা কমিউনিকেট করাইতে হবে, এই কাজগুলা ম্যানেজমেন্টের দায়িত্ব করে দিচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, তার মানে ডাটাবেসটা হচ্ছে কালেকশন অফ ডাটা, আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে ও কি করে, ও কন্ট্রোল করে
কি কন্ট্রোল করে? ডাটাবেসের মধ্যে কিভাবে ডাটাটা স্টোর হবে, কন্ট্রোল দ্য স্টোরেজ, অর্গানাইজেশন কিভাবে ডাটাটা সাজিয়ে রাখবে, এবং কিভাবে ডাটাবেস থেকে ডাটাটাকে বের করে নিয়ে আসবে, রিট্রিভাল অফ ডাটা। তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটার কাজ কি? ওর কাজ হচ্ছে ডাটাবেসের মধ্যে কিভাবে ডাটাটা স্টোর করবে, কিভাবে ডাটাটাকে রিট্রিভ করবে, এই জিনিসগুলোকে ম্যানেজ করে দেওয়া বা কন্ট্রোল করে দেওয়াটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। নামটা দ্বারা বোঝা যাচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সে ম্যানেজ করে দেয় কাকে? ডাটাবেসকে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো ডাটাবেস এককভাবে, তেমন ডাটাবেসটা যেহেতু শুধুমাত্র হার্ড ডিস্কে ডাটাটা স্টোর থাকে, ডাটাবেস তেমন খুবই লো লেভেলে থাকে, অর্থাৎ লো লেভেলে কাজ করে। সো আমরা রিয়েল লাইফে যখন আমরা কোড করি, আমরা কখনো লো লেভেলে কাজ করি না, আমরা খুবই হাই লেভেলে কাজ করি। তাহলে আমাদের হাই লেভেলের কাজটাকে লো লেভেলে যে কনভার্সনের যে কাজটা, সেটাও ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করে দেয়। যেহেতু ডাটাবেসটা হার্ড ডিস্কের যে লো লেভেলে যে মেথডগুলো কল করতে হবে, যে তোমার অমুক মেমোরি স্পেসে যে ডাটাটা রাখো, এগুলো আমাদের এখন ভাবতে হবে না। যেহেতু এখন এর উপরে লেয়ারে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আমি জাস্ট সিম্পলি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে বলবো আমার এই ডাটাটা স্টোর করে দাও। আমাকে বলতে হবে না যে ডাটাবেসে ফাঁকা স্পেসে খুঁজে বের করে অমুক মেমোরি অ্যাড্রেসে ডাটা স্টোর করো, আমাকে এটা বলে দিতে হবে না। আমি খালি বলবো আমার ডাটাটাকে স্টোর করে দাও। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অটোমেটিক্যালি ডাটাবেসটাকে অ্যানালাইসিস করে ফ্রি স্পেস খুঁজে বের করে ডাটাকে রাখবে। শুধু রাখবে না, ডাটাবেসে ডাটাটাকে কি অর্ডারে সর্ট করে রাখবে সেটা ও নিজে বলে দিবে, যে ডাটাবেসে ডাটাটা এইভাবে তুমি সর্ট করে রাখো। ঠিক আছে, সবকিছু ম্যানেজমেন্টের দায়িত্বটা করে দিচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা বড় সুবিধা হচ্ছে, যেমন আমি গতদিন বলছিলাম, আমাদের ওয়েবসাইটটা তো বিল্ড আপ হচ্ছে ওয়েব সার্ভারে, অর্থাৎ এখানে আমরা পিএইচপি দিয়ে ওয়েবসাইট বিল্ড আপ করবো, জাভা দিয়ে করতে পারি, সি শার্প দিয়ে করতে পারি, রুবি দিয়ে করতে পারি, যে যেটা দিয়ে করে, জ্যাঙ্গো, নোড.জেএস। আমি এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট বিল্ড আপ করি না কেন, আমি কি ওই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি ডাটাবেসের সাথে কমিউনিকেট করব, ডাটাবেস সিস্টেমের সাথে, নাকি আমি এসকিউএল দিয়ে কমিউনিকেট করব সবসময়? এসকিউএল দিয়ে। তো গতদিন বলছিলাম, যেহেতু আমরা একটা কমন ল্যাঙ্গুয়েজ, মানে তুমি বাংলা ভাষায় কথা বলো, আরবি ভাষায় কথা বলো, তুমি যেখানে যাও তোমাকে ইংলিশে কথা বললেই সবাই তোমার ভাষা বুঝবে, ওরকম হয়ে গেল। যে আপনি আপনার ওয়েবসাইটটা পিএইচপি দিয়ে ডেভেলপ করেন নাকি জাভা দিয়ে করেন অথবা সি শার্প দিয়ে করেন, তার কিছু যায় আসে না। আপনি যখনই ডাটাবেসের সাথে কমিউনিকেট করতে যাবেন, আপনাকে একটা কমন ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে এসকিউএল। আর এসকিউএল এর পুনরূপ কি বলছিলাম? স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ওকে, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে এই এসকিউএল স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাকে কমিউনিকেট করতে হবে। এখন এসকিউএলটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা কোনো লো লেভেল ল্যাঙ্গুয়েজ না। তাহলে আমি যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেট করব, ডাটাবেসটা যেহেতু হার্ড ডিস্কে স্টোর করে রাখা হয়, হার্ড ডিস্ক হাই লেভেলে কাজ করে না, হার্ড ডিস্কটা লো লেভেলে কাজ করে। তাহলে এসকিউএল দিয়ে যখন আমি হাই লেভেলে কথা বলবো, যদি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম না থাকতো, ডাটাবেস আমার এসকিউএল এর কমান্ড বুঝবে না। তাহলে এসকিউএল এর যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো, আমরা যেমন যখন সি তে কোড লিখি, আমাদের ম্যাশিং কি সি এর কোড বুঝে নাকি ও ম্যাশিং কোড বুঝে? ম্যাশিং কোড বুঝে। তখন এই সি এর কোডটাকে ম্যাশিং কোডে কনভার্ট করে দেওয়ার জন্য দায়ী কে, বা দায়িত্বটা নেয় কে? কম্পাইলার, অথবা যদি পাইথনের জন্য বলি তাহলে ইন্টারপ্রেটার থাকে পাইথনে, কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার। সি এর বেলায় কম্পাইলার, তাই তো, জাভার বেলায় কম্পাইলার। তাহলে কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার আমাদের এই দায়িত্বটা নেয় যে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে সে লো লেভেল বা ম্যাচিং কোডে কনভার্ট করে দেয়। সিমিলারলি এই এসকিউএলটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ডাটাবেস হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কমান্ড বোঝে না। তাহলে ডাটাবেসের জন্য লো লেভেল ল্যাঙ্গুয়েজে বা ম্যাচিং কোডে কনভার্ট করার কাজটা করে দেয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে কম্পাইলার আছে, সে কি করে এসকিউএল কোডটাকে কম্পাইল করে ম্যাচিং কোডে কনভার্ট করে দেয়। সাধারণত মানে মেজরিটি কেসে সে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডে কনভার্ট করে দেয়। আপনারা কি অ্যাসেম্বলি ল্যাবটা করেছেন? না স্যার। আপনাদের কারিকুলামে আছে নাকি বাদ দিয়ে দিয়েছে? নতুন কারিকুলামে বাদ দিয়ে দিয়েছে, অপশনাল। আচ্ছা, নতুন কারিকুলামে বাদ দিয়ে দিলে তো কিছু করার নেই। তো যারা করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডটা করছেন, বা যারা পুরনো কারিকুলামের, তারা নিজের হাতেই একদম লো লেভেলে কোড লিখছেন এবং তারা দেখছেন যে সিম্পল একটা প্রিন্টএফ এর লাইন লিখতেই জীবন বের হয়ে যায়। মেশিন কোড যে কত লেন্দি একটা কোড বা কমপ্লেক্স। আমরা হাই লেভেলে কোড করি, তো মানে আমরা যে মানে কত সৌভাগ্যবান, হাই লেভেলে কোড করি, তাও দেখা যায় আমরা কোড পারি না। আর এক সময় মানুষজন ওই লো লেভেলে কোড করতো। যাই হোক, তো যেটা বললাম আর কি, তো তাহলে ডাটাবেসে যেহেতু লো লেভেল কমান্ড বুঝে, এই হাই লেভেল যে কমান্ডটা এসকিউএল এর কমান্ডটা বুঝে সেটাকে লো লেভেলে কনভার্ট করার কাজটা করে দেয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তাহলে অবশ্যই আপনার এই ওয়েব সার্ভার, অর্থাৎ আপনার যখন ওয়েব অ্যাপ বা আপনি যে
আপনি যে প্রোগ্রাম দিয়ে কোডটা করছেন, ওয়েব প্রোগ্রামিংটা করেছেন, এই ওয়েব প্রোগ্রামিং যেই সেকশনটা আছে এখান থেকে যখন আপনি ডাটাবেজের সাথে কমিউনিকেট করতে যাবেন তখন তার মাঝখানে ঠিক তার মধ্যবর্তী জায়গায় বসে আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সে কি করে, সে আপনার থেকে কমান্ডটা নিয়ে, এসকিউএল কমান্ডটা নিয়ে বুঝে লো লেভেলে কনভার্ট করে তারপর ডাটাবেসকে বলে এই কাজটা করে দাও, লো লেভেলে বলে দেয় এই কাজটা করে দাও, এবং তারপরে ডাটাবেস বুঝতে পারে যে তার কি করতে হবে। এই হচ্ছে ঘটনা। তো কেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লাগতেছে মাঝখানটাতে, এবার রিজনগুলো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আরো রিজন আছে, মাত্র তো জাস্ট আমি বললাম যে একটা খালি বললাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করে, ডাটাবেসে কিভাবে ডাটাটা স্টোর করবে অথবা কিভাবে অর্গানাইজ করবে বা কিভাবে রিট্রিভ করবে এগুলোকে কন্ট্রোল করে দেয়, এটা একটা বললাম। আর এখন বললাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করে, একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কম্পাইল করে লো লেভেলে কনভার্ট করে দেয় যেন ডাটাবেস বুঝতে পারে, তাই তো? মাত্র তো এই এতটুকু তো বললাম। ওকে, তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আরো অনেক ইউজ আছে। আর কি ইউজ আছে তাহলে এবার হচ্ছে একটু লম্বা করে দেখবো কি কি ইউজ আছে। তাহলে কি ফিচার একটু বড় করি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কি ফিচার, অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর যে ফিচারগুলো দেয় বা মেজর যে ফিচারগুলো দেয় আমাদেরকে, প্রথম যে ফিচারটা দেয় সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সে মিনিমাইজ করে ডাটা রিডান্ডেন্সি, সে ডাটা রিডান্ডেন্সি কমায়। তাহলে প্রথম কথা হচ্ছে রিডান্ডেন্সি, ডাটা রিডান্ডেন্সি। ডাটা রিডান্ডেন্সি বলতে কি বুঝি? রিপিটেশন। রিপিটেশন অফ ডাটা, তাই তো? জি স্যার। রিপিটেশন অফ ডাটা, রিপিটেশন অফ ডাটা তার মানে হচ্ছে একই ডাটা বারবার রিপিট হওয়া। তাহলে মনে করেন আপনি মনে করেন আপনার কাছে 1 GB ডাটা আছে, যেটা আপনার যেটা হচ্ছে আপনার ফাইলগুলোতে বারবার রিপিট করে 3 বার রিপিট করছে, তাহলে 1 GB ডাটা স্টোর যদি 3 বার হয় তাহলে কত জিবি হয়ে যায়? 3 GB। তাহলে আপনার স্পেস ওয়েস্ট হচ্ছে। কিন্তু আপনি যদি একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করেন, সে কি করে, এই একই ডাটা বারবার যদি থাকে সেটা রিপিটেশনটা সে কমায় ফেলে। এখন এই ডাটা রিডান্ডেন্সিটা কমানোর জন্য, এটাকে রিডিউস করার জন্য সে যে টেকনিকটা ফলো করে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে টেকনিকটা ফলো করে সেটা হচ্ছে ডাটাবেস নরমালাইজেশন। এটা কি, এই টপিকটা নিয়ে ডেপথে যাব না, এটা আমরা মিডের পরে পড়বো। খালি জেনে রাখেন ডাটা রিডান্ডেন্সি মানে হচ্ছে একই ডাটা বারবার রিপিট হওয়া, এবং এই প্রবলেমটা রিডিউস করে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কিভাবে রিডিউস করে? সে নরমালাইজেশন টেকনিক ফলো করে। এই টেকনিকটা কি বা কিভাবে কাজ করে মিডের পরে আমরা বিশদভাবে পড়বো, ঠিক আছে? মিডের পরে মানে একটা কমপ্লেক্স টপিকই হচ্ছে এটা, মানে এটাতে ভুল করে বেশি স্টুডেন্টরা। আমরা মিডের পরে খুবই ইন ডিটেলসে আমরা পড়বো। তাহলে প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে ডাটা রিডান্ডেন্সিটাকে সে কমায় দেয়, ঠিক আছে? এটাকে সে মিনিমাইজ করে। তারপরে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সে প্রোভাইড করে ডাটা কনসিস্টেন্সি। তাহলে সে ডাটা কনসিস্টেন্সি প্রোভাইড করে। কনসিস্টেন্সি মানে কি? স্টেবল না আনস্টেবল সিচুয়েশন? স্টেবল সিচুয়েশন। সো কনসিস্টেন্সি আসলে ডাটাবেসের পার্সপেক্টিভে কনসিস্টেন্সি মানে কি? ডাটাবেসের পার্সপেক্টিভে কনসিস্টেন্সি মানে হচ্ছে আপনার সেম ডাটা ডিফারেন্ট প্লেসে সেম ভার্সন থাকবে, সেম ভার্সন এক্সিস্ট করবে, এটা হচ্ছে কনসিস্টেন্সি। সেম ভার্সন এক্সিস্ট করবে। একই ডাটা যদি বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন জায়গায় একই ভার্সন এক্সিস্ট করবে, এটাকে বলা হচ্ছে ডাটা কনসিস্টেন্সি। তাহলে আমি একটা ইনকনসিস্টেন্সিটা এক্সাম্পল দিলে বুঝে যাবেন কনসিস্টেন্সি মানে কি। ইনকনসিস্টেন্সি প্রবলেমটা একটু বুঝিয়ে দিই। মনে করেন আপনার ডাটাবেজে 2টা ডাটাবেস টেবিল আছে। একটা টেবিলের নাম হচ্ছে টেবিল 1, ফর এক্সাম্পল আমি নাম দিচ্ছি। একটা টেবিলের নাম হচ্ছে টেবিল 2। কিছু না বুঝলে একটু কোশ্চেন করেন। আপনারা খুব নীরব, পাশের ক্লাসে কতদিন পড়লাম, খুবই নীরব, কোশ্চেন করে না কেউ। 2টা টেবিল আছে ডাটাবেজে। তো প্রথম টেবিলে মনে করেন আপনি মনে করেন আপনি 2টা কলামে ডাটা স্টোর করে রাখেন। একটা কলাম হচ্ছে মনে করেন যে ডিপার্টমেন্টের নাম নামে একটা কলাম আছে, আর আরেকটা কলামে ডাটা স্টোর করে রাখেন সেটা হচ্ছে ডিপার্টমেন্টের হেডের নাম। তাহলে প্রথম টেবিলে এই 2টা কলামে আপনি ডাটা স্টোর করে রাখেন, একটা ডিপার্টমেন্টের নাম, একটা হচ্ছে ডিপার্টমেন্ট হেডের নাম। কথা বোঝা যাচ্ছে? আর 2 নাম্বার টেবিলও সিমিলারলি আপনি 2টা কলামে ডাটা স্টোর করে রাখেন। একটা হচ্ছে মনে করেন যে আপনার স্কুলের নাম, স্কুল নেম, আর আরেকটা কলামের নাম হচ্ছে ওই স্কুলের কি বলা যায়, ওই স্কুলের ডিন এরকম। এরকম দুইটা টেবিলে আলাদা আলাদা করে ডাটা রাখতেছেন। তাহলে এই প্রথম টেবিলে এই 2টা কলামে ডাটা স্টোর করে রাখেন। মনে করেন আপনার ডিপার্টমেন্টের নাম হচ্ছে সিএসসি, এটা হচ্ছে একটা ডাটা, আর ডিপার্টমেন্ট হেডের নাম হচ্ছে মিস্টার এস মনে করেন, ঠিক আছে? মিস্টার এস। তাহলে সিমিলারলি আপনার টেবিল 2তেও আপনার স্কুল আর তার কারেসপন্ডিং ওই স্কুলের ডিনের নামটা স্টোর করে রাখেন। মনে করেন স্কুলের নাম হচ্ছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,
আর ডিনের নাম হচ্ছে এই একই ব্যক্তি, ও সিএসসি ডিপার্টমেন্টের হেড, এবং ওই একই ব্যক্তি হচ্ছে সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং স্কুলেরও হেড, মিস্টার এস। তার মানে এখানে মিস্টার এস আর এখানে মিস্টার এস, দুজন কি আলাদা ব্যক্তি না সেম ব্যক্তি? সেম ব্যক্তি। তাহলে একই লোকের নাম দুইটা আলাদা টেবিলে যখন স্টোর করে রাখছেন, সেম নামে আছে, তাহলে এটা হচ্ছে কনসিস্টেন্ট সিচুয়েশন। এখন মনে করেন কিছুদিন পর এই মনে করেন কিছুদিন পর ডিপার্টমেন্ট হেড যিনি আছেন উনি কি করছেন, উনার নামটাকে একটু পরিবর্তন করছেন, বা উনার নামের বানানে ভুল ছিল, উনি এটাকে কারেক্ট করেছেন। ফর এক্সাম্পল, উনি কি করছেন, উনার নাম মিস্টার এস না দিয়ে উনি দিয়েছে মিস্টার স্মল এস, উনার নামটা উনি আপডেট করছেন। তাহলে উনার নামটা যখন উনি আপডেট করছেন, উনি আপডেট করার সময় উনার আপডেটটা শুধুমাত্র একটা টেবিলে আপডেটটা হয়েছে, অপর একটা টেবিলে উনার নামটা আপডেট হয়নি। তাহলে একই ব্যক্তির ডাটা দুইটা টেবিলে কি একই রকম, না দুই টেবিলে দেখতে দুই রকম? এরকম হয়ে গেছে। দুই রকম হয়ে গেছে। এই সিচুয়েশনটাকে বলা হয় ইনকনসিস্টেন্সি প্রবলেম বা ইনকনসিস্টেন্ট সিচুয়েশন। তাহলে ইনকনসিস্টেন্ট মানে কি, একই ডাটা বিভিন্ন জায়গায় যদি দেখতে বিভিন্ন রকম দেখা যায় বা বিভিন্ন ভার্সন দেখা যায়, তাহলে আমরা এটাকে বলবো ডাটাবেসটা ইনকনসিস্টেন্ট অবস্থায় আছে। তাহলে এই ডাটাবেসকে এরকম ইনকনসিস্টেন্ট অবস্থায় যাইতে দেয় না। কে দেয় না? বাট স্যার, কেউ কিছু বলছেন? এরকম ইনকনসিস্টেন্ট জি সিচুয়েশনে স্যার, স্যার একই ব্যক্তির নাম মানে নাম তো সেম হতেই পারে মানে দুজন মানুষের, তো বুঝবে কিভাবে যে দুজন দুইটা আলাদা মানুষ? নাম তো সেম হতেও পারে, তাই না? কি বললেন? নাম সেম হতে পারে? স্যার মানে নাম তো সেম হতে পারে, মানে দুজন আলাদা মানুষের, বাট এটা বুঝবে কিভাবে যে দুজন দুইটা মানুষ হ্যাঁ, ওইটা আলাদা বোঝার আলাদা টেকনিক মানুষ? আছে। আমি তো এখনো ডাটাবেস এখনো তো করে যাননি, করে গেলেই বুঝতে পারবেন। আপাতত এটা হচ্ছে সিম্পল একটা এক্সাম্পল, ঠিক আছে? এখানে ধরে নেন একই নামের একজনই আছে, আপাতত এটা ধরে বুঝে নেন, ঠিক আছে? জি স্যার। সো যেটা বললাম, সো ডাটা কনসিস্টেন্সিটা অর্থাৎ ডাটাবেসকে এরকম ইনকনসিস্টেন্ট অবস্থা যাইতে দেবে না কে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই টাইপের প্রবলেম হইতে দেয় না। সে কি ডাটা কনসিস্টেন্সি মেনটেন করে কিসের মাধ্যমে? ডাটাবেসে এই ডাটা কনসিস্টেন্সিটাকে মেনটেন করার জন্য সে একটা টেকনিক ফলো করে, সেটা হচ্ছে ডাটাবেস ট্রানজ্যাকশন। ডাটাবেস ট্রানজ্যাকশন এই টপিকটা আমরা মিডের পরে, মানে যা বলবো সবই দেখবেন সব মিডের পরে। ট্রানজ্যাকশন যেইটা, এটার মাধ্যমে সে ডাটাবেসে ডাটাটাকে কনসিস্টেন্ট অবস্থায় রাখতে পারে, এবং এই টপিকটা আমরা মিডের পরে বিশদভাবে পড়ব বা আলোচনা করব। তাহলে এটা হচ্ছে ডাটা কনসিস্টেন্সি। 3 নাম্বার যে ফিচারটা আছে, কি ফিচার আছে, সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করে? প্রোভাইড করে ইজি মেথড প্রোভাইড করে কিসের জন্য? রাইট করার জন্য, আপডেট করার জন্য, সার্চ করার জন্য, ডিলিট করার জন্য। অর্থাৎ ডাটাবেস থেকে ডাটাকে আমরা খুব ইজিলি ডাটাবেসে ডাটা রাইট করতে পারি, নতুন ডাটা রাইট করতে পারি, বা এক্সিস্টিং ডাটাটাকে চেঞ্জ করতে পারি, অথবা ডাটাবেসে ডাটাগুলোকে সার্চ করতে পারি, অথবা ডাটাবেস থেকে ডাটা ডিলিট করতে পারি। এগুলোর জন্য সে কি করে? ইজি ওয়ে প্রোভাইড করে। কিরকম? যেটা বললাম, যদি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম না থাকতো, তাহলে আমরা যদি ডিরেক্ট ডাটাবেসের সাথে কথা বলতে হতো, তাহলে কি হাই লেভেলের কথা বলতে হতো নাকি লো লেভেলে কোড লিখতে হতো? লো লেভেলের। লো লেভেলে। এখন যেহেতু আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে, আমরা খুব সিম্পলি হাই লেভেলে, আপনাদেরকে অতি শীঘ্রই বা ল্যাবে অলরেডি করানো হয়েছে, মোস্ট প্রবাবলি মাইস্কুয়েল কমান্ড দেখানো হবে। দেখবেন যে আমরা খুবই সিম্পল ছোট ছোট কমান্ড লিখে লিখে আমরা সিম্পলি ডাটাবেসের সাথে কমিউনিকেট করতে পারি। তাহলে ইজি ওয়ে প্রোভাইড করে। 4 নাম্বার যে ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রোভাইড করে, কি প্রোভাইড করে? অ্যাটমিসিটি অফ আপডেট। সে অ্যাটমিসিটি প্রপার্টিটা মেনটেন করে। অ্যাটমিসিটি এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রোভাইডস অ্যাটমিসিটি বা মেইনটেইনস অ্যাটমিসিটি। মেইনটেইনস অ্যাটমিসিটি। তাহলে যদি আপনারা তো কেমিস্ট্রির ভাষায় অ্যাটম বলতে কি বুঝি? এটাকে ভাঙা যায় না ভাঙা যায় না? ভাঙা যায় না। ভাঙা যায় না, এরকমই তো। তাহলে এখানেও অ্যাটমিসিটি বলতে এরকমই একটা জিনিস বোঝা যাচ্ছে, ইনডিভিজিবল, ভাঙা যাবে না। তো কি ভাঙা যাবে না? তাহলে একটু ডিটেলসে আসি। তাহলে আমরা রিয়েল লাইফে যখন আমরা ডাটাবেসে কাজ করতে যাই, তখন আমাদের কিছু ইস্যু ক্রিয়েট হয়। তাহলে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আগে বুঝবেন। মনে করেন আপনি অ্যাকাউন্ট এ থেকে এ টু বি অ্যাকাউন্টে আপনি মনে করেন যে $50 ট্রান্সফার করতেছেন একটা এ অ্যাকাউন্ট থেকে বি অ্যাকাউন্টে। যাত্রা শুরুতে আপনি যখন এই অ্যাকাউন্ট থেকে বি অ্যাকাউন্টে $50 ট্রান্সফার করবেন, আমি খুব সিম্পল স্টেপগুলো বলবো, আরো কমপ্লেক্স রিয়েল লাইফ স্টেপগুলো। প্রথমে আপনি এই অ্যাকাউন্টের ব্যালেন্সটা রিড করবেন। মনে করেন এই অ্যাকাউন্টের ব্যালেন্সটা যখন রিড করছেন, আপনার এই অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে $1000 ফর এক্সাম্পল। তারপর আপনি কি করবেন? এই অ্যাকাউন্টের ব্যালেন্সটা রিড করার পরে ওর অ্যামাউন্ট বাড়াবেন না 50 কমাবেন? কমাবে। 50 কমবে, তাই তো? যেহেতু $50 ট্রান্সফার করে দিবেন, তাহলে ওর ব্যালেন্সটা থেকে $50 বিয়োগ করে দিবেন।
বিয়োগ করার পরে এখন এখানে বিয়োগ করার পরে এর ভ্যালু কত, 1000 না 950 হয়ে গেছে? 950 950। এবার আপনি কি করবেন, হার্ড ডিস্কে দিয়ে কি 950 স্টোর করে আসবেন, তাই তো? হার্ড ডিস্কে দিয়ে লিখে আসবেন যে আমার ভ্যালু এখন 1000 নাই, এখন আমার নতুন ভ্যালু হচ্ছে $950। হার্ড ডিস্কে সেভ না করলে কি স্টোর হবে না হবে না? হবে না। আমরা যখন কাজ করি পিসিতে, আমাদের র্যামে যে ডাটা থাকে ওগুলা কি পিসি অফ হয়ে গেলে স্টোর থাকে না নাই হয়ে যায়? নাই হয়ে যায়। নাই হয়ে যায়। র্যাম এর জন্য বলা হয় ভোলাটাইল মেমোরি, থাকে তাই না। না? তাই তো, ভোলাটাইল মেমোরি, র্যাম ভোলাটাইল। তাহলে আমরা কি করলাম, এই যেখানে প্রসেসটা করলাম, এই যে কোনো প্রসেস কোথায় করা হয়, হার্ড ডিস্কে না র্যামে? হার্ড ডিস্কে। হ্যাঁ, হার্ড ডিস্কে। আমাদের পিসির কোনো কিছু কি হার্ড ডিস্ক টাচ করে? না না স্যার, মেইন কাজ যা হয় সব তো র্যামই হয়, তাই না? প্রসেসরের সম্পূর্ণ জি, স্যার। কমিউনিকেট হচ্ছে র্যামে। তাহলে এই প্রসেসিংটা র্যামে হচ্ছে, র্যামে হওয়ার পর আমি আমার হার্ড ডিস্কে লিখে আসলাম যে আমার নতুন ভ্যালু হচ্ছে $950। তাহলে একে হচ্ছে এ অ্যাকাউন্ট থেকে $50 কমন হলো, এখনো কি বি অ্যাকাউন্টে অ্যাড করা হয়েছে? তারপরে সে কি করবে, সে আবার বি অ্যাকাউন্টে কারেন্ট ব্যালেন্স কত আছে সেটা রিড করবে। মনে করেন বি অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $1500। তারপর সে কি করবে, বি অ্যাকাউন্টে ব্যালেন্সের সাথে 50 যোগ না বিয়োগ? যোগ করবে স্যার। $50 যোগ করে দিবে যে তোমার ব্যালেন্স বাড়ছে, কারণ কেউ একজন তোমারে পাঠাইছে, ঠিক আছে? তারপরে বি অ্যাকাউন্টে ব্যালেন্সটা, আপডেটেড ব্যালেন্সটা রাইট করে দিব। তাহলে এটা আপডেট হয়ে যাবে $1550, তাই তো? জি স্যার। তাহলে এখানে দেখেন একটা আমাদের আপার দৃষ্টিতে মনে হচ্ছে কাজ হচ্ছে সিম্পল, এ থেকে বি অ্যাকাউন্ট আমি $50 ট্রান্সফার করে দিছি, কিন্তু এটাকে যদি আমি সিম্পলেস্ট ওয়েতেও লিখি তাহলে ইন্টারনালি কয়টা অপারেশন হয়েছে, একটা না 6টা? 6টা। 6টা ইনস্ট্রাকশন, তাই তো? তাই তো? জি স্যার। এই মাথার উপর দিয়ে যাচ্ছে কার? প্রথম নোটেশনটা বুঝতেছিলাম না, আর এ আমি বুঝতে পারছি, আর এ মানে আর মানে রিড বুঝাইছি আর কি, ডাব্লিউ মানে রাইট বুঝাইছি। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে মাথার উপর দিয়ে গেল না? আহা, মিস করে ফেললাম। ওকে, সো যেটা বলতেছিলাম, তাহলে সিম্পল ওয়েতে আমাদের কাছে মনে হয় একটা সিম্পল কাজ করতেছি, কিন্তু ব্যাক এন্ডের কাজটা হচ্ছে খুবই কমপ্লেক্স। এবার মনে করেন এই কাজটা চলার সময় মাঝপথে ঠিক এই জায়গাতে আপনার সিস্টেম ক্র্যাশ করে ফেলছে। সিস্টেম ক্র্যাশ বিভিন্ন রিজনে হতে পারে, আপনার কোডের এররের কারণে হতে পারে, বা বেশি ওভারলোডের কারণে হতে পারে, কারেন্ট চলে যাওয়ার কারণে হতে পারে, বিভিন্ন রিজনে হতে পারে। সিস্টেম ব্রেক করছে ঠিক মাঝপথে। ঠিক এই জায়গাটাতে যদি সিস্টেম ব্রেক করে তাহলে বি অ্যাকাউন্টের মালিক কি তার অ্যাকাউন্টে টাকাটা যাবে নাকি যাবে না? যাবে না। তখন এ অ্যাকাউন্টের মালিক দেখতেছে তার অ্যাকাউন্ট থেকে $50 নাই হয়ে গেছে, আর বি অ্যাকাউন্টের মালিক দেখতেছে তার ব্যালেন্স যা আছে তাই আছে, কোনো টাকা অ্যাড হয় নাই। তাহলে এই এক্সট্রা যে $50 সেটা কি আপলোড হয়ে গেছে আসমানে নাকি? তাই তো, রিয়েল লাইফে এরকম সিচুয়েশন হয় কখনো? না স্যার। তাহলে এরকম সিনারিও গুলাতে, অর্থাৎ এরকম সিস্টেম ক্র্যাশ যদি মাঝপথে হয়ে যায় তাহলে আমাদের কি হবে, ডাটাবেসটা কি কনসিস্টেন্ট অবস্থায় চলে যায় না ইনকনসিস্টেন্ট? যেটা হওয়ার কথা এটা নাই, ইনকনসিস্টেন্ট ডাটা যেটা হওয়ার কথা সেটা নাই। এই কারণে কি হয় যে এই টাইপের প্রবলেম সলভ করার জন্য ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করে, অ্যাটমিসিটি মেইনটেইন করে। কিভাবে সে কি করে, অ্যাটমিসিটি মেইনটেইন করার জন্য ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা ফিচার দিয়েছে, সেটা আগের মতোই, এই যে কনসিস্টেন্সি যেমন প্রোভাইড করে, ট্রানজাকশন একসাথে 4টা ফিচার, 4টা জিনিস প্রোভাইড করে। সিমিলারলি অ্যাটমিসিটিও প্রোভাইড করে ডাটাবেস ট্রানজাকশন। এটা যেটা বললাম আর কি, আমরা আফটার মিডের পরে আলোচনা করব। ট্রানজাকশনটা অ্যাটমিসিটি মেইনটেইন করে কিভাবে, আমি যেই কোডগুলা এট এ টাইম, অর্থাৎ যেই কোডগুলো এক্সিকিউট হলে সবগুলা করতে হবে, এগুলার যে কোনো এক বা একাধিক লাইন এক্সিকিউট হলে চলবে না, সবগুলো একসাথে হতে হবে। এই কোডগুলা সবগুলো একসাথে, যেই কোডগুলো একসাথে এক্সিকিউট হতে হবে ওগুলা শুরুতে আমি যে ট্রানজাকশনের জন্য আমি জাস্ট একটা রাফ লিখে দিয়েছি, আমি বলে দিব যে এখান থেকে ট্রানজাকশনটা বিগিন করো, টিএক্স মানে ট্রানজাকশন বুঝাচ্ছি, আর শেষে আমি বলে দিব এখানে তুমি এন্ড করো, এন্ড ট্রানজাকশন। এই ডাটাবেস ট্রানজাকশন ফিচারটার মাধ্যমে আমরা কোডে যে কোডগুলা এক্সিকিউট হলে একত্রে হইতে হবে, মাঝপথে গিয়ে থামতে পারবে না, একত্রে সবগুলো এক্সিকিউট হতে হবে। এই টাইপের কাজগুলোতে আমি শুরু আর শেষটা আমি মার্ক করে দিব। ওইভাবে মার্ক করে দিলে কি হয়, আপনি যখন ডাটাবেসে কাজ করতে যে মাঝপথে যখন এরকম সিস্টেম ক্র্যাশ করে, তখন ডাটাবেস ট্রানজাকশন কি করে আপনাকে কামব্যাক করে ঠিক যারটা শুরুতে নিয়ে আসে, অর্থাৎ এই যতটুকু পার্শিয়াল কাজটা হয়েছে ওটাকে আন্ডু করে দেয়। এটাকে যদি আন্ডু করে দেয় তাহলে এই অ্যাকাউন্টের ব্যালেন্স কমবে না শুরুতে যা ছিল তাই থাকবে? যা ছিল তাই থাকবে, আর বি অ্যাকাউন্টের ব্যালেন্স তাই আছে। তার মানে কি তাদের দুইজনের কি আর কোনো মাথা ব্যথা আছে না? দুজন দেখবে যে টাকাটা ট্রান্সফারটা সাকসেসফুল না আনসাকসেসফুল দেখবে, মাঝপথে ব্রেক করলে আনসাকসেসফুল। মাঝে মধ্যে এটিএম বুথে দেখে না টাকা বের হয়ে আবার ঢুকে যায়, দেখছেন? টাকাটা বের হয়ে আবার ঢুকে যায় সে ইমিডিয়েটলি, কারণ তার ইন্টারনালি কোনো একটা জায়গায় সিস্টেম ব্রেক হয়েছে, এই জন্য সে কি করছে, ট্রানজাকশনটাকে আন্ডু করে ফেলছে।
বুঝছেন ঘটনা? তাহলে এই ট্রানজাকশন ফিচারের মাধ্যমে আমরা অ্যাটমিসিটি মানে কি, ট্রানজাকশনের শুরু আর শেষটা বলে দিলে মাঝ পথে কোথাও যদি এরকম সিস্টেম ক্র্যাশ করে, ট্রানজাকশনটা কি করে দেয়, কাজটাকে যতটুকু মতো এই পর্যন্ত করে আসছে অতটুকু কাজটাকে সে আন্ডু করে দেয়। তাহলে কি আর কোনো ইনকনসিস্টেন্ট অবস্থা যাইতে পারবে না? চাইলেও যাইতে পারবে না? চাইলেও যেতে পারবো না। চাইলেও যেতে পারবে না। তাহলে এই ট্রানজাকশন আরো ইন ডেপথে কোডিং এ আমরা আসলে মিডের পরে পড়বো। আপাতত এই অ্যাটমিসিটি, তাহলে এটাকে কেন অ্যাটমিসিটি বলা হচ্ছে এবার ক্লিয়ার তো? হইলে পুরাটা হইতে হবে, নাইলে এক লাইনও এক্সিকিউট হইতে পারবে না, তাহলে আন্ডু করে ফেলো, তাই তো? জি স্যার। তাহলে এই যে অ্যাটমিসিটিটা, এই জিনিসটাকে মেইনটেইন করে কে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কিসের মাধ্যমে? ট্রানজাকশন ফিচারটার মাধ্যমে। ক্লিয়ার সবাই অ্যাটমিসিটি? জি স্যার। ওকে, তারপরে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর কি ফিচার দেয়? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আরেকটা ফিচার হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রোভাইডস করে কনকারেন্সি, সে কন্ট্রোল করে, কনকারেন্সি কন্ট্রোল করে ফর মাল্টিপল ইউজার্স। তাহলে এটা আমি লিখি। মাল্টিপল অর্থাৎ একের অধিক ইউজারের জন্য সে কি করে? কনকারেন্সিটা কন্ট্রোল করে। প্রথম কথা হচ্ছে কনকারেন্ট শব্দের অর্থ কি? কনকারেন্ট স্যার একসাথে দুটো একসাথে করে তুমি কাজ। ইয়েস, এট এ টাইম মানে হচ্ছে এট এ টাইম, অথবা এক্সিকিউটিং প্যারালালি এট এ টাইম। তাহলে কনকারেন্ট মানে হচ্ছে এট এ টাইম একটা কাজ হওয়া। তাহলে আপনার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সে কি করে? ক্লাস স্টুডেন্ট তো 45, এখন থেকে 53, এত এক্সট্রা স্টুডেন্ট এরা কারা? স্যার আপনি এটা কেন দেখেন স্যার? অন্য সেকশনের স্টুডেন্ট আছে তো আপনিও জানেন। বুঝি নাই কি হয়েছে। আপনার সেকশন অন্য সেকশনের মানুষ আসে তো আপনি জানেন, আগে পরেই জানেন। না না, আমি তো ঢুকতে দেই না। যাই হোক, আপনাদের লেট রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে? 5 তারিখ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে তো। না, ওটা লেটের লাস্ট ডেট শেষ হয়েছে না তো, ওটা মেইনটা শেষ হয়েছে। মেইনটা না এক্সটেন্ড করলো 5 তারিখ পর্যন্ত। জি স্যার। লেটের লাস্ট ডেট কবে? লেট রাখছে না লেট বাদ দিয়ে দিছে? লেট আছে থাকার কথা। ওই যে লেট রেজিস্ট্রেশন জন্য ওয়েট করতেছে, ওইটার ডেডলাইন শেষ হওয়ার পরে তো সব অফ হয়ে যাবে। না, অনেকে আবার ডাবল অ্যাকাউন্ট দিয়েও আছে তো, এই কারণে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, কনকারেন্সি কন্ট্রোল করে। তাহলে কনকারেন্সি মানে হচ্ছে এট এ টাইম কিছু ঘটনা এট এ টাইম ঘটবে। এট এ টাইম মানে হচ্ছে প্যারালালি একই কাজ, মানে বিভিন্ন কাজ হচ্ছে, প্যারালালি হচ্ছে। তাহলে এই প্যারালাল এক্সিকিউশন যেটা হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, প্যারালাল যে কাজগুলো হয়, সরি ডাটাবেসে যে প্যারালাল কাজগুলো হয় সেই কাজটাকেও ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কন্ট্রোল করে। এই কনকারেন্সি যেটা, এটাকে কন্ট্রোল করে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিসের থ্রুতে? সেটা আগের মতো ট্রানজাকশনের থ্রুতে। এক ট্রানজাকশন দিয়ে বলছিলাম 4টা জিনিসকে সে প্রোভাইড করতে পারে। তাহলে ডাটাবেস ট্রানজাকশনের মাধ্যমে সে কনকারেন্সি প্রোভাইড করে। তো এটা আগের মতো, আমরা আফটার মিডিয়েটে আলোচনা করব। তাহলে কনকারেন্সির একটা এক্সাম্পল দিই যে কনকারেন্সিটা মেইনটেইন করাটা কেন জরুরি। ঠিক আছে, তাহলে কনকারেন্সির একটা প্রবলেম দেখাবো। তাহলে মনে করেন দুজন ইউজার এট এ টাইম দুইটা কাজ করতেছে, একটা হচ্ছে ইউজার 1 আর একজন হচ্ছে ইউজার 2। যেহেতু দুইজন ইউজার, যেহেতু আমরা কনকারেন্সি দেখাবো, দুইজনের কি আগে পরে করতে হবে না, একই সময় একই কাজ, মানে একই সময় কাজ করতে হবে, একজনকে একই সময় কাজ করতে হবে। মনে করেন দুইজন ইউজারই একই অ্যাকাউন্টের উপর কাজ করতে, ইউজার 1 সে অ্যাকাউন্ট এ থেকে $50 উইথড্র করতে চাচ্ছে, সে মাধ্যমে মনে করেন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। ঠিক এট এ টাইম তার ভাই অথবা তার বোন এটিএম বুথে গিয়ে সেম অ্যাকাউন্ট থেকে, অ্যাকাউন্ট এ থেকে সে $100 উইথড্র করতেছে। কি পসিবল এট এ টাইম? জি স্যার। জি স্যার। পসিবল। তো এখন তো একই একটা অ্যাকাউন্টের কারেসপন্ডিং আমাদের ইন্টারনেট ব্যাংকিং আছে, মোবাইল অ্যাপ ব্যাংকিং আছে, বা মোবাইল ব্যাংকিং আছে, এটিএম বুথ আছে, ব্যাংকে যেহেতু আমি ট্রানজাকশন করতে পারি এবং এট এ টাইম হওয়ার পসিবিলিটি আছে, তাই তো? তাহলে একই অ্যাকাউন্টের উপর দুজন ইউজার কাজ করতেছে, একজন ওই অ্যাকাউন্ট থেকে $50 উইথড্র করার ট্রাই করতেছে, আরেকজন ওই অ্যাকাউন্ট থেকে $100 উইথড্র করার ট্রাই করতেছে। এবং যেহেতু আমি কনকারেন্সি বোঝানোর ট্রাই করবো, তাহলে দুজনের অপারেশন গুলো হবে এট এ টাইম। ঠিক আছে, এট এ টাইম কাজটা করার ট্রাই করতেছে। তাহলে এট এ টাইম যখন মনে করেন এট এ টাইম যদিও কাজ করার ট্রাই করে, আপনার প্রসেসর তো 2 জন বা 100 জনও যদি কাজ করার ট্রাই করে, প্রসেসর তো এট এ টাইম একজনকেই সার্ভিস দেয় নাকি? জি স্যার এদিকে এটা কন্ট্রাক্টরি জিনিস আছে না স্যার, দুজন একটা অ্যাকাউন্ট দিতে স্যার, এই ব্যালেন্সটা তো স্যার দুটো জায়গায় সেমই দেখানোর কথা না। মনে করেন হ্যাঁ, ব্যালেন্স 1000 আছে, সেমই তো আসবে, ওয়েট করেন। তাহলে দেখেন যারটা শুরুতে সে যখন এই অ্যাকাউন্টের ব্যালেন্স রিড করলো, সে মনে করেন পাইলো যে ওই মুহূর্তে তার অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে $2000, এবং সে উইথড্র যে কাজটা করবে, সে রিড করার পরে সে 50 উইথড্র মানে কি এই অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে 50 বিয়োগ করবে, তাই তো?
জি স্যার। জি স্যার এটা তো তার অপারেশন। কিন্তু তার এই কাজগুলো যেহেতু প্যারালালি দুজন কাজ করতে হবে, তার এই প্রথম কাজটা করার পরে দ্বিতীয় কাজের মাঝখানে কি করলো, ইউজার 2 এর অপারেশনটা, মানে আপনার সিপিইউটা ইউজার 2 কে একটু টাইম দিল যে তোমার কাজটা একটু করে দিই। সিপিইউ তো এইভাবে কাজ ভাগ করে দেয়, একবার এক একজনকে অল্প অল্প করে টাইম দেয়, তাই না? জি আমরা স্যার। যখন কম্পিউটারে অনেকগুলো প্রোগ্রাম রান করি, সিপিইউ তো অল্প অল্প করে এক একজনকে টাইম দেয়। যে আইডল থাকে তাকে আইডল মোডে ফেলে দেয়, তারপর সে অন্য একজনকে সার্ভিস দেয়, এভাবে তো কাজ করে। তাহলে সে মনে করেন, আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি আর কি, মনে করেন যে তার অপারেশন গুলো এই দুইটা কাজ করার ঠিক মাঝখানে সিপিইউ যদি এট এ টাইম দুজন কাজটা করতেছে, সিপিইউ ইউজার 2 কে একটু টাইম দিল যে তোমার কাজটা একটু করে দিই, তাহলে সেও যখন রিড করবে সেও কত পাবে? সে 2000 তো পাবে ডলার, নাকি কম বেশি তো আর পাবে না, তাই না? জি স্যার তারপরে কি হলো, ও $50 বিয়োগ করলো, বিয়োগ করার পরে মনে করেন এরপরে ওর কাজটা ও শেষ করে ফেলতে পারছে। তাহলে ও যখন $50 বিয়োগ করলো, ও ছিল 2000 থেকে 50 বিয়োগ করে ওর ব্যালেন্সটা কত হলো তাহলে? 1950 আপনারা খুব ভালো বিয়োগ করেন তো। জি স্যার ওকে, 1950। আচ্ছা, তারপরে সিপিইউ কি করলো, সিপিইউ দেখলো ওর কাজ শেষ, এবার ওর যেহেতু কাজ বাকি আছে ওকে একটু টাইম দিই, ওর কাজটা একটু শেষ করে দিই, বেচারা ওয়েট করতেছে। তাহলে ওর থেকে $100, কিন্তু ও যখন রিড করছে ও তো 2000 রিড করছে, তাহলে ও যখন বিয়োগ করবে 100, মানে সরি কি বলছে, A-100, তারপর সে কি করবে, ওটা রাইট করে দেবে হার্ড ডিস্কে। এবার রাইট হবে কত? 1950 1850 এই কেন 1850? ও যখন এখানে রিড করছে 2000, এখান থেকে 100 বিয়োগ হয়েছে, স্যার এখানে স্যার 50 বিয়োগ হয়ে গেছে না রাইট ইউজার করবে। 1 এটা তো আলাদা আলাদা জায়গা, ইউজার না স্যার? এটা আলাদা ইউজার। তো দুইটা আলাদা ইউজার কি দুইটা আলাদা কম্পিউটারে কাজ করতেছে না, বা আলাদা মেশিন ইউজ করতেছে। তাহলে শুরুতে যখন ও রিড করছে 2000, ও রিড করছে 2000, ও যখন প্রসেস করবে ও তো তার 2000 থেকে বিয়োগ করবে। ও কি ওর সাথে কোনো সম্পর্ক আছে ওর? না হ্যাঁ, ও হুম কিন্তু স্যার অ্যাকাউন্ট তো একটাই, অ্যাকাউন্ট একটা হইলে তো অ্যাকাউন্ট একটা, হ্যাঁ অ্যাকাউন্ট একটা, ঠিক আছে, বাট আপনার একটা অ্যাকাউন্টের উপরে কাজ করতেছে দেখি তো যাত্রা শুরুতে ব্যালেন্সটা সেম রিড করছে, তাই না? জি স্যার। ও রিড করে ফেলছে, তারপরে ও এই অ্যাকাউন্টের ব্যালেন্সটা আপডেট করছে। ও তো অলরেডি রিড করে ফেলছে, মাঝখানে যে আপডেট হয়েছে এটা কি ও জানে? না স্যার। হ্যাঁ, ও তো জানে কি ওর প্রোগ্রাম হচ্ছে 3 লাইন এক্সিকিউট করা। ও কি জানে ওর রিডের পরে মাঝখানে সিপিইউটা ইউজার 1 কে কিছু টাইম দিছে এর ভ্যালু চেঞ্জ করার জন্য? ও কি বলতে পারবে? এটা তো সিপিইউ জানে, সিপিইউ কখন কারে টাইম দিবে এটা কি কেউ বলতে পারবে? না। কেউ তো বলতে পারবে না। তাহলে এবার দেখেন কি ঘটনাটা কি দাঁড়াইলো। দিন শেষে ব্যালেন্স হওয়ার কথা 150 উইথ হয়েছে 1850, কিন্তু দেখেন আপনার সর্বশেষ ব্যালেন্সটা কে লিখছে, ও রাইট করছে না ও রাইট করছে? ইউজার 2 ইউজার 2 রাইট করছে। তাহলে সর্বশেষ ব্যালেন্স যে রাইট করছে হার্ড ডিস্কে তো এটাই স্টোর হবে নাকি এটা স্টোর হবে? সর্বশেষটা। হার্ড ডিস্কে মনে করেন এটা হচ্ছে আপনার মেমোরি লোকেশনটা, যেখানে এ অ্যাকাউন্টের ব্যালেন্সটা স্টোর হয়ে রাখে। মনে করেন এটা হচ্ছে মেমোরি লোকেশনটা ফর এক্সাম্পল। তাহলে এই অ্যাকাউন্টের ব্যালেন্সটা এখানে ও রাইট করছে 1950, এখানে ও রাইট করছে 1950 ব্যালেন্সটা, কিন্তু যখন ও আবার রাইট করে তখন কি 1950 থাকে না, এটা ওভাররাইট হয়ে আবার 1900 হয়ে যাবে। 1900 হয়ে যায় 1900 হয়ে যাবে, কিন্তু হার্ড ডিস্কে কোনোভাবে 1850 আসতেছে না, কিন্তু রিয়েল ব্যালেন্স তো 1850 হওয়ার কথা নাকি? জি জি স্যার এরকম হলে খুব ভালো হতো না, আমাদের টাকা থাকে যেত। স্যার উল্টো তো হইতে পারতো। স্যার এখানে যদি ব্যালেন্স 2000 এর জায়গায় 100 স্যার বড়লোক হয়ে যেতাম। বড়লোক হয়ে যেতেন। আপনি যদি এই টাইপের কোডিং করেন আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিবে, বলবে এই ছেলেরা কখনো মানে ডাটাবেস প্রোগ্রামারের জব দেওয়া যাবে না, ঠিক আছে, ব্ল্যাক লিস্টে ফেলে দিবে, বলবো ওকে ব্ল্যাক লিস্টে আছে, ওকে জবই দেওয়া যাবে না, ও সর্বনাশ করে দিচ্ছে আমার ব্যাংকের, ঠিক আছে। যাই হোক, তো রিয়েল লাইফে তো এই টাইপের প্রবলেম হয় না নাকি? এট এ টাইম ট্রাই করেন না, এখন আজকে ট্রাই করবেন? স্যার আজকে শুনলাম এমন জিনিস। আচ্ছা, এরকম সিনারিও হইতে পারে, কিন্তু এরকম সিনারিও হইতে দেয় না। কেন হইতে দেয় না? কারণ আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ও একটা ট্রানজেকশন ফিচার রেখে রাখছে। এই ট্রানজেকশনের মাধ্যমে সে এই টাইপের কাজগুলোকে সে ম্যানেজ করে ফেলে বা আটকে দেয়। এই টাইপের সিনারিও হইতে গেলে সে আটকে দিবে বা ব্লক করে দেয়, সো ট্রানজেকশনের মাধ্যমে। যদি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম না থাকতো তাহলে একদম কপাল খুলে যেত নাকি? জি স্যার। কপাল খোলে কেমনে? ওকে, ঠিক আছে। তাহলে যেটা বললাম, তাহলে এখন কথা হচ্ছে তাহলে ট্রানজেকশনটা কি করে, ট্রানজেকশনের কন্ট্রিবিউশনটা কি? তাহলে এটাকে সলিউশন করার জন্য ট্রানজেকশনটা যেটা করে, ট্রানজেকশনটা কি করে, প্রোভাইড করে ডাটা আইসোলেশন। এই যে সে ডাটাকে আইসোলেট করে ফেলে, ট্রানজেকশনটা ডাটা আইসোলেশন প্রোভাইড করে। স্যার ওই প্রসেসটা কি সিনক্রোনাস ওয়েতে চলে নাকি আমরা যে মাল্টি থ্রেড করছিলাম এরকম কিছু ইউজ করে? বুঝিনি কি ইউজ করছিলেন যেন?
মানে আপনি যেটা এক্সাম্পল দিচ্ছিলেন, এট এ টাইম যদি দুইটা ইউজার একই অ্যাকাউন্টের উপরে এটা আমি process- এক্সাম্পল দিচ্ছি, কিন্তু রিয়েল লাইফে তো এটা হইতে দিচ্ছি না, এটা তো হবে ট্রানজাকশন। হ্যাঁ ওইটাই বলতেছিলাম, মানে হুম। কি সিনক্রোনাস ওয়ে যেটা বলা হয় এটা। সিনক্রোনাসের মতো হয়ে যাবে। আচ্ছা Yes. তাহলে ডাটাবেস ট্রানজাকশনটা কি করে? ডাটাবেস ট্রানজাকশন এই টাইপের কারেন্ট অপারেশনের বেলায় সে কি করে ডাটাবেজের ডাটাটাকে আইসোলেট করে দেয়, প্রোভাইডস আইসোলেশন। ট্রানজাকশনটা সে কি করে? প্রোভাইডস আইসোলেশন। সে আইসোলেশন প্রোভাইড করে মানে কি? আইসোলেশন প্রোভাইড করা মানে হচ্ছে সে যখন এরকম দুইটা প্যারালাল অপারেশনটা হবে, আমি কপি করে নিয়ে আসি কোডটাকে। এরকম যখন প্যারালাল অপারেশন হবে, ওর মাঝখানে ও ঢুকে যাওয়াতেই তো সর্বনাশটা হয়েছে নাকি? জি স্যার। হুম? জি স্যার। তো ট্রানজাকশন কি করে? এই টাইপের যখন দেখে যে দুইটা অপারেশন যখন হবে, ট্রানজাকশন যখন দেখে মাঝখানে এই অপারেশনটার কারণেই আমার ফাইনালি ডাটাবেসটা কনসিস্টেন্ট অবস্থায় চলে যায় না ইনকনসিস্টেন্ট হয়ে যায়? ইনকনসিস্টেন্স হয়ে গেছে। ইনকনসিস্টেন্ট হয়ে যায়। তখন কি করে? ট্রানজাকশনটা সে এমনভাবে ডাটাবেসটাকে কনফিগার করে, মনে করেন যে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, মনে করেন সে এমনভাবে কনফিগার করে, মনে করেন সে এই অপারেশনটাকে পজ দিয়ে ফেলে, পজ দিয়ে সে এখানে এটাকে পরবর্তীতে এখানে নিয়ে আসে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, রিয়েল ওয়েটা পরে বলবো, এই জন্য আপাতত একটা এক্সাম্পল দিয়ে বলতেছি। সে এরকম পজ দিয়ে এইখানে নিয়ে আসে। সে যদি সামহাও যদি মাঝখানের অপারেশনটা সে ইন্টারনালি সে ইভালুয়েট করতে পারে যে মাঝখানে এই কাজটা করলে কি কোনো প্রবলেম ক্রিয়েট করবে ফাইনালি নাকি হবে না। যদি দেখে প্রবলেম ক্রিয়েট হবে না, তাহলে এটা এখানে এক্সিকিউট করবে। কিন্তু বর্তমানে এটা মাঝখানে হওয়ার কারণে তো প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, তাই না? তাহলে এইসব কেসগুলোতে সে কি করে? মনে কর সে পজ দিয়ে, রিয়েল লাইফে পজ দেন আর অনেক কমপ্লেক্স ওয়ে ফলো করে, আমি জাস্ট একটা আপনাদেরকে কথার কথা বলতেছি, খুব সিম্পল ভাষায় বলতেছি। সে পজ দিয়ে মনে করেন শেষে নিয়ে আসে, পজ দিয়ে যদি নিয়ে আসে 2000 থেকে কমে এখানে ব্যালেন্স হতে কত? 1850। তারপরে সে যখন এখানে রিড করতো 2000 রিড করবে না, এবার এখানে 1850 রিড করবে। স্যার 1950 ফিট। সরি, এটা 1950 হবে। সে এখানে 1950 রিড করবে, তাই তো? জি স্যার। 1950 তারপর বিয়োগ করে এখানে হয়ে যাবে, তাহলে এবার কত? 1850। এবার ঠিকঠাক হয়েছে না হয়নি? জি স্যার ঠিক আছে। হুম, ঠিক মতো হয়েছে স্যার। ঠিক মতো হয়ে গেছে। তাহলে এই জন্য বলে আইসোলেট করে ফেলে, সে একটার থেকে আরেকটাকে এমন ভাবে আইসোলেট করে ফেলবে যেন আপনার কাছে মনে হবে একটা অপারেশন আগে যে কোনো একজন ইউজারকে সে পুরোপুরি সার্ভিস দিয়েছে এবং তারপরে সে অপর ইউজারকে ফুল সার্ভিস দিচ্ছে। এরকম হলে কি জীবনে প্রবলেম হবে না? কখনোই হবে না। স্যার কখনোই প্রবলেম হবে না। কখনোই হবে না। তাহলে সে সামহাও ইভালুয়েট করতে পারে ইন্টারনালি, ট্রানজাকশনের বিভিন্ন ওয়ে আছে, সেটার মাধ্যমে সে ইভালুয়েট করতে পারে। এটা আমরা মিডের পরেই পড়াবো, সে কিভাবে ধরতে পারে যে এখানে এই অপারেশনটা করলে ফাইনালি ডাটাবেসে ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। এটা ধরার তার টেকনিক আছে, সে ধরতে পারে এবং তার জন্য আমরা অ্যালগরিদমও শেখানো হবে মিডের পরে। তাহলে এই ট্রানজাকশনটা কি করে? সে কি করে? প্রোভাইডস করে ডাটা আইসোলেশন, সে আইসোলেট করে দেয়, একজন থেকে আরেকজনকে সে আইসোলেট করে দেয়। তাহলে ট্রানজাকশনের মাধ্যমে ওই প্রবলেমটা সলভ করে ফেলা যায়। ওকে স্যার তাহলে তো এটা স্যার কনকারেন্ট হলো না স্যার, একটা কাজ শেষ হওয়ার পর আরেকটা হলো। না না না, শেষ হওয়ার পরে না, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি এটা পরে নিয়ে আসে। সে সামহাও এটাকে ইফিশিয়েন্ট, মানে যতদূর সম্ভব ইফিশিয়েন্ট অবস্থায় নিয়ে আসবে। ঠিক আছে, আমরা তো ডিটেলসে যাবো না, এই জন্য এইভাবে বলছি। ঠিক আছে, সে কাজটাকে এমন ভাবে এক্সিকিউট করাবে যেন আপনার কাছে মনে হবে একজনের কাজ আগে হয়েছে, এটা মনে হবে আরেকজনের কাজ পরে হয়েছে, এটা আপনার কাছে মনে হবে যেন এমন ভাবে কাজটা হচ্ছে। ঠিক আছে, সে এমন ভাবে মডিফাই করবে। স্যার একটা কোশ্চেন ছিল। বলে ফেলেন। স্যার এটা তো এট এ টাইম যেহেতু হচ্ছে, সো অ্যাকাউন্টে যদি স্যার $100 থাকতো তাহলে সেক্ষেত্রে কি করতো স্যার? কাকে উইথড্রটা দিত সে? কাকে উইথড্রটা দিত? যে আগে, মানে স্যার এটা তো এট এ টাইম একসাথে হচ্ছে স্যার। মানে স্যার এখানে At a তো time সিপিইউ একসাথে, যাকে আগে এট দিবে এ সে টাইম পাবে। একসাথে, বাট আপনার ওএস বলেন বা সিপিইউ বলেন, সে তো কি দুইজনকে এট এ টাইম সার্ভিস দিবে না একজনকে আগে কল করবে? দুইজনের মাঝে প্যারালালি দুইজন কাজ করতেছে, একজনকে আগে দিবে। দুইজন প্যারালালি কাজ করতেছে দেখেন, কিন্তু সিপিইউ তো একবার ওকে টাইম দিবে, একবার ওকে টাইম দিবে, প্যারালালি টাইম দিচ্ছে, কিন্তু এট এ টাইম কি দুইজনকে দিচ্ছে না একজনকে দিতে পারতেছে? সিপিইউ টাইম একজনকে। একজনকে, সে যাকে আগে দিবে তার কাজ আগে হবে। আচ্ছা স্যার। মানে স্যার যে লাকি সেই পাবে। বলা চলে, বলা চলে। তাহলে সে কি করে? প্রোভাইড করে ডাটা আইসোলেশন, যেটা বললাম। এখন জাস্ট আমি আপনাকে সিনারিও গুলো বলতেছি, এই সিনারিও গুলো হয়তো, কিন্তু এগুলো হইতে দিচ্ছে না কে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ ও ছাড়া জীবনটা কত সুন্দর হয়ে যেত, এটা বলতে চাচ্ছি আর কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি না থাকতো আর কি, তাই তো? জি স্যার। ডাটাবেস এককভাবে থাকে, ওই যে বললাম না, দিন শেষে তো সিঙ্গেল যারা তারাই সুখী থাকে, অন্য কেউ সুখী থাকতে পারে বলেন? এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আসতেই তো ডাটাবেসটা সুখে নেই নাকি? সাথে আমরাও সুখে নেই। ও, সাথে আপনারও সুখে নেই, দেখছো? ওকে, তাহলে এবার চলে আসি
তারপরে যে ফিচারটা সেটা কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা মেজর যে কাজটা করতে পারে সেটা হচ্ছে বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ, আচ্ছা সবগুলো খুবই ইম্পর্টেন্ট ফিচার। সে যেটা করতে পারে সেটা হচ্ছে সে প্রোভাইড করতে পারে হাই লেভেল অফ সিকিউরিটি, সে হাই লেভেলের সিকিউরিটি মেনটেন করতে পারে, প্রোভাইডস হাই লেভেল অফ সিকিউরিটি। সে হাই লেভেলের সিকিউরিটি দেয়, ভাবা যায় হাই লেভেলের সিকিউরিটি বলতে কি বুঝছেন? ডাটা এনক্রিপশনের কথা বলতেছি স্যার। এনক্রিপশন, হ্যাঁ এনক্রিপশন বলা যায়, এনক্রিপশন ডাটা এনক্রিপশন দেয়, হ্যাঁ খুব ভালো একটা এক্সাম্পল দিচ্ছি। কথা বলতেছি স্যার। সো মনে করেন আপনার ডাটাবেস যেটা আছে, আপনার ডাটাবেসে অনেকগুলো টেবিলে ডাটা রাখা হয়েছে। মনে করেন আমরা ইউআইও ডাটাবেসের কথাই কনসিডার করি। ইউআইও ডাটাবেসে একটা টেবিল আছে পেমেন্ট টেবিল, যেখানে স্টুডেন্টের অল পেমেন্ট ইনফো স্টোর থাকে, স্টুডেন্টদের পেমেন্ট ইনফোগুলো স্টোর থাকে, হ্যাঁ স্টুডেন্টের পেমেন্ট ইনফোগুলো স্টোর করে রাখা হয়। মনে করেন আরেকটা টেবিল আছে, সেটা হচ্ছে মনে করেন ফ্যাকাল্টি টেবিল, সেখানে আমরা যারা ফ্যাকাল্টি আছি আমাদের ইনফরমেশনগুলো স্টোর করে রাখা হচ্ছে। মনে করেন ইউআই ডাটাবেস আরেকটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, সেখানে আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনাদের ইনফরমেশন স্টোর করে রাখা হচ্ছে। মনে করেন আরেকটা টেবিল আছে স্টাফ টেবিল, যেখানে ইউআই যারা অফিসিয়াল আছে অফিসিয়ালদের ইনফরমেশন স্টোর করে রাখা, এরকমই তো, তাই তো? এখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সে একটা ফিচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফিচার, আমি একটু জাস্ট বলে রাখি। সেই একটা ফিচার দেয়, একটা স্পেশাল ফিচার আছে, যে ফিচারটাকে বলা হয় ভিউ। সিকিউরিটি আরো অনেক হয়েছে, আমি একটু আগে যেটা বলছি ইনক্রিপশন তো দেয়, ওটা বলাই যায়। সে একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে ভিউ ফিচার। এই ভিউ ফিচারের কাজটা হচ্ছে আমি ডাটাবেসে বিভিন্ন ইউজারকে সব ডাটা দেখতে দিব না, আমি এক একজন ইউজারকে অল্প কিছু ডাটা দেখতে দিব। ফর এক্সাম্পল আমরা যারা ফ্যাকাল্টি আছি, আমরা যখন ইউকেএমে লগ ইন করি, ইউকেএম আমাদেরকে আপনাদেরকে পেমেন্টের ডাটা দেখতে দেয় না। ইউকেএম আমাদেরকে আপনাদের ফুল, আপনার নাম কি, আপনার রেজাল্টের হিস্ট্রি, অর্থাৎ আপনার পার্সোনাল স্টুডেন্ট ইনফরমেশনগুলো সব দেখতে দেয়, কিন্তু ইউকেএম আমাদেরকে আপনাদের পেমেন্ট টেবিলের কোনো ডাটা দেখতে দেয় না। তার মানে আমি যে ইউজার, ফ্যাকাল্টি যে ইউজার, তার জন্য কোনো না কোনো একটা ভিউ ক্রিয়েট করে রাখা হয়েছে, যে ভিউতে বলা আছে যে সে শুধুমাত্র স্টুডেন্ট ডাটা অ্যাক্সেস করতে পারবে। কথা বোঝা যায়? জি স্যার। জি স্যার। তার মানে ভিউ যেটা, এটা কোডিং এর ভাষা, এটা ভিউ, মাইস্কুল এটাকে ভিউই বলে। এই ভিউর মাধ্যমে আমরা এক একজন ইউজারকে অল্প কিছু ডাটাকে দেখতে দিব বা কাজ করতে দিব, বাদ বাকি ডাটা প্রসেস করতে দিব না। তাহলে এটা খুব ভালো লেভেলের একটা সিকিউরিটি। ঠিক আছে, আমার কোনো কাজ দরকার আছে আপনার পেমেন্টের ইনফো দেখে? কোনো দরকার নেই। আবার যারা অ্যাডমিন আছে, স্টাফ বলতে যারা মনে করেন অ্যাডমিন যারা আছেন, অ্যাডমিনরা আবার কি করতে পারে, অ্যাডমিনরা আবার পেমেন্টের ডাটাগুলো দেখতে পারে, অর্থাৎ তার ভিউতে তাকে পেমেন্টের ডাটা দেখার জন্য অনুমতি দেওয়া আছে। বুঝতে পারলাম? জি স্যার। সো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ সিকিউরিটি, সেটা হচ্ছে ভিউ। আরো সিকিউরিটি আছে, অ্যাক্সেস কন্ট্রোল বা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করতে দেয়, অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করা যায়। অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল মানে কি, আপনি মনে করেন একটা ডাটাবেস টেবিল আছে, টেবিল 1, আপনি কি করবেন, আপনার ইউজার 1কে আপনি টেবিল 1টাকে রিড করতে দিবেন শুধুমাত্র। আপনি এটা বলে দিতে পারেন যে ইউজার 1 শুধু টেবিল 1 এর ডাটা রিড করতে পারবে। আপনি বলবেন, ডিফাইন করে দিতে পারবেন ইউজার 2 যে আছে, সে শুধুমাত্র টেবিল 1 এর ডাটা সে শুধু রিড করতেও পারবে না, সে টেবিল 1 এর ডাটা থেকে সে চেঞ্জও করতে পারবে বা আপডেট করতে পারবে। তার মানে আপনি এক একজন ইউজারকে ওই টেবিলে, এই ইউজার 1 সে খালি দেখবে আর কিছুই করতে পারবে না। যেমন আমরা যারা ফ্যাকাল্টি, আমরা আপনাদের রেজাল্টের ইনফো খালি দেখি, আপনাদের সিজি কি আমরা বাড়াইতে পারবো এডিট করে? না। ঠিক আছে, আমাদেরকে ওটা আটকে দেওয়া আছে, আমরা চাইলেও পারবো না। আমাদেরকে সফটওয়্যার, এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এমনভাবে কনফিগার করা আছে যেন আমরা শুধুমাত্র রিড করতে পারি, আমরা আর কিছু করতে পারবো না। কিন্তু আপনাদের রেজাল্টটা যে এন্ট্রি করা হচ্ছে কোথা থেকে, এক্সাম কন্ট্রোলার অফিস থেকে। তাহলে এক্সাম কন্ট্রোলার যিনি আছেন, উনার কাছে কিন্তু আপডেট করার ইয়াটা আছে, অর্থাৎ উনি যখন, আমরা যখন রেজাল্ট সাবমিট করি, উনি যখন পারমিশন দিয়ে দেয়, যে অ্যাপ্রুভ করে ফেলে, তখনই কিন্তু আপনাদের এই গ্রেডটা কনসিডার করা হয় এবং আপনাদের সিজিটা রিক্যালকুলেট হয়ে যায় অটোমেটিক, অর্থাৎ চেঞ্জ করার দায়িত্বটা এক্সাম কন্ট্রোলারকে দেওয়া আছে। তাহলে বুঝতে পারছেন এবার ঘটনা? আলাদা আলাদা আপনি অ্যাক্সেস দিতে পারবেন, আপনি সব বলে দিতে পারেন, একদম ফুল কন্ট্রোল। ঠিক আছে, আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করা যায়, এই অ্যাডমিন কন্ট্রোলে আরেকটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া যায়, পাসওয়ার্ড প্রোটেকশন। তার মানে আপনি মনে করেন দুইজন ইউজারকে, মনে করেন আপনার অ্যাডমিন যারা আছে, অ্যাডমিন শুধুমাত্র ডাটাবেসটা অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ অ্যাডমিন কিভাবে অ্যাক্সেস করবে, ইউজার আইডি পাসওয়ার্ড আছে, সে ওটা দিয়ে লগ ইন করে সে ডাটাবেস অ্যাক্সেস করবে। বাকিরা ইউজার আইডি লগ ইন জানবো না, তারা আপনার ডাটাবেসে ঢুকতেও পারবে না বা কিছু দেখতেও পারবে না। কথা বুঝছেন? সো এরকম ইউজার আইডি পাসওয়ার্ড বা অ্যাডমিন কন্ট্রোল আছে। তাহলে এইভাবে নানা ধরনের ইয়ার মাধ্যমে, আমি মেজর দুইটা বললাম আর কি, একটা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করা যায়, আর হচ্ছে ভিউ লেভেলে। এই দুইটা লেয়ার মানে মেজরিটি, মানে মেইন ইম্পর্টেন্ট দুইটা ফিচার বললাম আর কি, এই দুইটার মাধ্যমে সে মেইনলি হাই লেভেলের সিকিউরিটি প্রোভাইড করে, যেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যখন আগে ছিল না, তখন পসিবল ছিল না বা খুব কমপ্লেক্স ছিল তখন, বা খুব ইজিলি সিকিউরিটি ব্রিচ করা যেত তখন।
তো এই হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট মেজর ফিচার সেই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম স্যার যেগুলো দিচ্ছেন। বলেন। আমরা যখন ডাটা চেঞ্জ করি এটার জন্য কি টাইম টেবিলও সেট করে দেওয়া হয় নাকি ওটা মানে কনফিগারেশন করে ওই টাইমের জন্য মানে মানে ইয়াটা দেওয়া হয়, এক্সেসটা দেওয়া হয়, লাইক হচ্ছে না, এটা রেজাল্টের নির্দিষ্ট ক্ষেত্রে? কোনো টাইমের জন্য এক্সেস দেওয়া হয় না। এটা এক্সেসটা ডিরেক্ট আমি বলে দিব এই ইউজারকে এই পারমিশন দেওয়া হয়েছে, যখন দরকার অফ করে দিবেন। টাইম আচ্ছা, ডিউরেশন দিয়ে এটাই সেট করে দেওয়া যখন হয় না। দরকার অন করা হবে, যখন লাইক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন যারা ওরা শুধু মানে এই সেমিস্টারের আগে আমাদের সিজিপি আপডেট করতে পারবে, সেমিস্টারের মাঝখানে তো পারবে না। এটা হচ্ছে যে পারবে না, বাট তাদের সফটওয়্যার এন্ডে এটা ডিপেন্ড করে, এটা ইমপ্লিমেন্টেশন। তাদের সফটওয়্যার এন্ডে যদি অল টাইম অন করে রাখা হয় পারমিশন তাহলে পারবে। যেমন আপনাদের যেমন কোর্স অ্যাডভাইজিং এর কথা যদি বলি, হ্যাঁ, কোর্স অ্যাডভাইজিং অ্যাডভাইজিং যেটা আমরা হয় যে ফ্যাকাল্টিরা আমরা যখন ওপেন সেকশন করে নিতে দেয় তখন পারি কিন্তু করতে পারি, পরে তা না পারি হলে পারি না। সেটার জন্য যে স্পেশাল কিছু বাটন আছে, মানে কোড কোড করা আছে। মনে করেন আমাদের একটা বাটন আছে অ্যাডমিন প্যানেলে, সেটা হচ্ছে যে গিভ গিভ পারমিশন টু স্টুডেন্ট, এরকম একটা বাটন আছে মনে করেন, পারমিশন টু স্টুডেন্ট। এই বাটনটাতে যখন অ্যাডমিন প্যানেলে এই বাটনটাকে যখন ক্লিক করে দেয় তাহলে ব্যাক এন্ডে কি করা হয়, ব্যাক এন্ডে স্টুডেন্ট নামে যে ইউজার আছে তাকে চেঞ্জের যে পারমিশনটা, তাকে যে ডাটাবেজের ডাটাটাকে চেঞ্জ করার যে পারমিশনটা সেটা অন হয়ে যায়, তখন কোডটা এক্সিকিউট হয়ে যায়। ঠিক মানে আছে, এটা ম্যানুয়ালি করা হয়, এটা জিজ্ঞেস করতেছিলাম যে এটা টাইমিং দেওয়া থাকে যে এত টাইমের মধ্যে টাইমিং এত না, টাইম টাইমিং না, সে টাইমিং না, হচ্ছে সে করবে নাকি টাইমিং না, না, ম্যানুয়ালি করা হয়? ম্যানুয়ালি, ম্যানুয়ালি। আচ্ছা, ঠিক আছে। যখন প্রয়োজন ওই পারমিশন তার কোডটা এক্সিকিউট করবেন, কাজ হবে যখন প্রয়োজন শেষ। এখন কথা হচ্ছে আপনি যদি টাইম সেট করে দিতে চান তাহলে হচ্ছে যে আপনার এই এখানে তো ডাটাবেস, এখন ডাটাবেসের উপর ফার্দার যদি কাজ করতে চান তাহলে ওই কোড কোথায় থাকবে, এই জায়গায় থাকবে না ওয়েব সার্ভারে থাকবে? সেটা ওয়েব সার্ভারে থাকবে, সার্ভারে। এখন ওই যে ও যে বলতেছে সে যদি টাইমিং সেট করে যদি দিতে চান, আপনার ওয়েবসাইটটা আপনি এমন ভাবে বানাতে চান যে অটোমেটিক প্রতি বছরের ওই সময়টাতে ওই ইউজারকে পারমিশন দিবেন, তাহলে ওয়েব সার্ভারে টাইমার সেট করে দিয়ে আপনি কোড লিখবেন। সবকিছু পসিবল। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে ফিচার দিবে না ওই কোড নিজে লিখবেন, ওয়েব সার্ভারে বসে বসে কোড লিখবেন। এখানে একটা কমপ্লিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারতেছেন। কথা বুঝতে পারলাম? জি স্যার। ওকে, ভিতরে তো তাহলে অ্যাক্সেস কন্ট্রোলসে আমরা ওয়েবসাইটে চলে গেল না স্যার? কেটে আসছে কথা। আমরা বললাম তো এতক্ষণ যে আমাদের ডিবিএমএস লাগে আমাদের অ্যাক্সেস কন্ট্রোল কন্ট্রোল করে স্যার। তো ওয়েবসাইটে যদি আমরা টাইম বেস করে ফেলি তাহলে তো ঘুরে ফিরে স্যার ওয়েবসাইটে কাছে চলে গেল অ্যাক্সেস কন্ট্রোল। ডিবিএমএস আপনাকে ফাংশন দিয়ে রাখছে যে এই ফাংশন কল করলে তাকে, এই যে তাকে মনে করেন আপডেট এক্সেস দেওয়ার জন্য মনে করেন তাকে একটা ফাংশন, মনে করেন তাকে একটা বলছে যে স্টেটমেন্ট এক্সটাকে এক্সিকিউট করলেই তাকে ওই ডাটা চেঞ্জের পারমিশন দেওয়া হয়ে যাবে। তাহলে আপনি ওয়েব সার্ভার থেকে যদি এই কোডটা রান করেন তাহলে পারমিশন দেওয়া হয়ে যাবে। আপনি এই কোডটা রান না করলে তো পারমিশন দেওয়া হবে না। কথা বুঝতেছেন? আপনি আপনার মতো ইউজ করবেন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো আপনাকে ফিচার দিয়ে রাখছে, আর এগুলো ইউজ করবো কোথায়? এগুলো ইউজ করবো তো আমরা ওয়েব সার্ভারে কোডে, তাই না? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ফিচার এগুলো তো আমরা ওয়েব সার্ভারে, পুরোটাই তো ওয়েব সার্ভারে ইউজ হবে। আমি যে এই যে একটু আগে বললাম যে ভিউ ইউজ করব, ভিউর কোডটা কোথায় লিখবো? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লিখবো নাকি ও দিয়ে রাখছে আমরা প্রয়োজন ইউজ করবো? প্রয়োজনে ওয়েব সার্ভার প্রয়োজন ইউজ করবো। কোথায়? সার্ভারে আমরা কোডে লিখবো। এই যে একটু আগে বললাম ট্রানজাকশনের কোড ওকে লিখে ও তো দিয়ে রাখছে ফিচার, বাট আমরা প্রয়োজন ইউজ করবো। কোথায় কল করবো? কোডটা লিখবো কোথায়? ওয়েব সার্ভারে। সবকিছু তো ওয়েব সার্ভারে লিখতে হবে, তাহলে তাই না? স্যার তাহলে এসকিউএল তো আমাদেরকে ওয়েব সার্ভারে লিখতে হবে মানে। হ্যাঁ, তো 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 আমি তো একটু আগে এটা কি বুঝলাম তাহলে এতক্ষণ যে বললাম যে আমি এখানে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করি না কেন আমাকে এসকিউএল দিয়ে ওর সাথে কমিউনিকেট করতে হবে, তাই না? তাহলে এসকিউএল কোডগুলোতে এই প্রত্যেকটার ভিতরে তো এসকিউএল কোড লিখতে হবে আমাকে। ওকে। আর সর্বশেষ যে ফিচারটা দেয় সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সে প্রোভাইড করে না, সে মানে খুব ইজি অ্যাপ্রোচ প্রোভাইড করে কিসের জন্য? যে ডাটার ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট মেনটেন করার জন্য। তাহলে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটা কি? তাহলে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটা হচ্ছে হচ্ছে ডাটাবেজের ডাটার নিজস্ব কিছু কন্ডিশন, স্পেশাল বা ডাটাবেজের ডাটার কিছু কন্ডিশন আর কি, ডাটা কন্ডিশন, ডাটা রিলেটেড কন্ডিশনস। আমাদের ডাটাবেজের ডাটাগুলার কারেসপন্ডিং কিছু কন্ডিশন মেনটেন করতে হয়, এগুলোকে বলা ইন্টিগ্রিটি কন্ডিশন বা কনস্ট্রেন্ট। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, যেমন ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট দুই প্রকার। একটা হচ্ছে যে বাই ডিফল্ট ইউজ করি আমরা যেগুলো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। আপনারা যখন ডাটাবেজ বানানো শিখবেন তখন দেখবেন ডাটাবেজে কিছু ডিফল্ট কন্ডিশন ইউজ করি, সেটা হচ্ছে প্রাইমারি কি, নাম শুনছেন? প্রাইমারি কি, ফরেন কি, নাম শুনছেন? জি স্যার। এইচএসসি আইসিটি তে পড়ে আসার কথা, প্রাইমারি কি, ফরেন কি। তাহলে এইগুলো হচ্ছে স্পেশাল টাইপের ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট যেগুলো অলওয়েজ আমাদেরকে মেনটেন করতে হয়। আর আমরা মাঝে মধ্যে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট নিজেরাই ডিফাইন করে দিতে পারি। ফর এক্সাম্পল, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যে ব্যালেন্সটা আছে, অ্যাকাউন্ট ব্যালেন্সের মান মিনিমাম ভ্যালু কত হতে হবে? স্যার 500 টাকা। $500 হতে হবে।
এই $500 যদি নিচে চলে যায় আপনি কি তাকে অপারেশন করতে দিবেন নাকি দিবেন না, ব্লক করে দিবেন? স্যার ব্লক করে ব্লক দিবেন। করে দিব স্যার। তো আপনারা যখন ব্যাংকিং সফটওয়্যার ইউজ করেন 500 বেশি টাকা উঠানো ট্রাই করছেন, আটকে দিছে নাকি দিয়ে দিছে আপনাদের টাকা? আটকে দেয়। কেন আটকে দেয়? তাহলে অবশ্যই আপনার ডাটাবেজে যখন ইমপ্লিমেন্ট করা হয়েছে তখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলোর উপর একটা কন্ডিশন কেউ লিখে রাখছে, ওখানে বলা আছে যে ব্যালেন্সের মান কত হইতে হবে, ব্যালেন্সের মান হইতে হবে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 500 হইতে হবে। এর নিচে হইলে কোনো প্রসেস করতে দিবে না, আটকে দেওয়া হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে এক্সপ্লিসিটলি আমরা বলে দিব। এই টাইপের আমরা ডাটাবেস যখন বানাবো, ডাটাবেস বানানোর সময় এইভাবে এক্সপ্লিসিটলি আমি কন্ডিশন বলে দিতে পারি। এখন এক্সপ্লিসিট কন্ডিশনগুলো কি বিভিন্ন সফটওয়্যারের জন্য একই রকম হবে না ডিফারেন্ট রকম হবে? একই রকম হবে। একই রকম হবে। ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স 500, অন্য ব্যাংকের মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স 1000 রাখতে হবে, তাহলে একই রকম হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে। এক্সপ্লিসিট যে কন্ডিশনগুলো এগুলো ডিপেন্ড করে কার উপর? এগুলো ডিপেন্ডস অন সফটওয়্যার ফিচার। সফটওয়্যারটা বানাচ্ছেন তার ফিচারের উপর ডিপেন্ড করে, আপনার ফিচারের উপর বেস করে আপনি কন্ডিশনগুলো বানাবেন। আর প্রাইমারি আর ফরেন কি যেগুলো এগুলো সবার জন্য সেম, ঠিক আছে? অল ডাটাবেস মেইনটেন্স, সকল ডাটাবেসে এগুলো মেইনটেইন করে, মেইনটেইনস দিস কন্ডিশনস ইমপ্লিসিট গুলো। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কি? ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হচ্ছে ডাটার উপর আমি কিছু কন্ডিশন দিয়ে দিব এবং ওই কন্ডিশনগুলো আমাদেরকে সবসময় ফুলফিল করে রাখতে হবে। এবং এই ইন্টিগ্রিটি কনস্ট্যান্টগুলো যদি আমরা ফুলফিল করে রাখি, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট যদি if we always fulfill these constraints, then the database will be in consistent state. ডাটাবেসটা সবসময় ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট গুলো মেনটেন করলে ডাটাবেসটা কি কনসিস্টেন্ট অবস্থায় থাকে। তা না ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট গুলো মেনটেন না করলে ডাটাবেস গুলো ইনকনসিস্টেন্ট অবস্থায় চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কথা বুঝতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে এখানে আমি এর আগে বলছি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে কি করে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বলছি লো লেভেলে একটা কম্পাইলার থাকে, সে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেলে কনভার্ট করে। এর আগে বলছি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করে, ডাটাটা কিভাবে স্টোর করবে, কিভাবে অর্গানাইজ করবে, আর কিভাবে ডাটাবেস থেকে ডাটা আনা নেওয়া করবে, রিট্রিভারের কাজগুলো করবে, এগুলা মেনটেন করে। আর এখন আমরা আরো কিছু ফিচার পড়লাম। এই প্রত্যেকটা কাজ করার জন্য ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিছু না কিছু টেকনিক দিয়ে রাখছে বা টুলস দিয়ে রাখছে ইউজ করার জন্য, তাই তো? জি স্যার। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি ফিচার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আরো আছে, ঠিক আছে? বলে শেষ করা যাবে না। হ্যাঁ, এগুলো হচ্ছে মেজর বা বইতে এগুলো আলোচনা করা হয়েছে, এগুলো নিয়ে আসলাম। তাহলে এবার চলে আসি যে একটা ডাটাবেস সিস্টেম দেখতে কেমন, ঠিক আছে? একটা ডাটাবেস সিস্টেম দেখতে কেমন, তাহলে আমরা অলরেডি জানি যে একটা ডাটাবেস সিস্টেম দেখতে কেমন। একটা ডাটাবেস সিস্টেমে কি কি থাকবে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর ডাটাবেস থাকবে। তাহলে একটা ডাটাবেস সিস্টেমে দুইটা জিনিস থাকবে আমরা জানি, কিন্তু এটাকে এখন আমরা আরো কি বলবো যে আরো গ্রানুলার লেভেলে আমরা এটাকে চেক করব বা আরো বিটওয়াইজ আমরা যাব। যে একটা ডাটাবেস সিস্টেম দেখতে তো বলতেছি যে ডাটাবেস সিস্টেমের মধ্যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, ডাটাবেস থাকবে, আমরা এতটুকু মানবো না, আমরা আরো ডেপথে যাব যে এগুলোর ভিতরে কি আছে, ডাটাবেসের ভিতরেও কি আছে আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরেও বা কি আছে, এগুলো এখন দেখব। তাহলে একটা ডাটাবেস সিস্টেম আমি যেটা বললাম, আমি একটু পার্টিশন করে নিই। এটা বললাম যে আমি এইমাত্র যেটা বললাম যে একটা ডাটাবেস সিস্টেম দুইটা কম্পোনেন্ট নিয়ে গঠিত, একটা থাকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর আরেকটা পার্টে থাকে একটা ডাটাবেস, তাই তো? জি স্যার। ওকে, এখন আমি আরো ইন্টারনালে যাব। এই একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আবার ইন্টারনালি দুইটা কম্পোনেন্ট দ্বারা গঠিত, একটাকে বলা হয় কোয়েরি প্রসেসর আর আরেকটাকে বলা হয় স্টোরেজ ম্যানেজার। আর এই যে ডাটাবেসটা ইন্টারনালি তিনটা কম্পোনেন্ট দ্বারা গঠিত। ডাটাবেসটা দেন আমি একটু পরের লাইনে লিখি। ডাটাবেসটা ইন্টারনালি তিনটা কম্পোনেন্ট দ্বারা গঠিত, একটা হচ্ছে ডেটা ফাইল, একটা হচ্ছে ডেটা ডিকশনারি, আর একটা হচ্ছে ইন্ডিসেস, ডাটাবেসের ইন্ডিসেস। তাহলে এই হচ্ছে কম্পোনেন্ট। ইন্টারনালি তাদের ভিতরে আবার অনেকগুলো কম্পোনেন্ট আছে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, ওকে, যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে এবার হচ্ছে আমরা এই প্রতিটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে দুইটা পার্ট, একটা কোয়েরি প্রসেসর, একটা স্টোরেজ ম্যানেজার। আর একটা ডাটাবেসেই নিজে একটা পার্ট বলা যায়, তার মধ্যে আরো ইন্টারনালি আরো তিনটা পার্ট থাকে বা তিনটা কম্পোনেন্ট থাকে, ডেটা ফাইল, ডেটা ডিকশনারি আর হচ্ছে ইন্ডিসেস বা ইন্ডেক্সও বলা হয় অনেক সময়। ওকে, তাহলে আগে আমরা কোয়েরি প্রসেসর বা স্টোরেজ ম্যানেজারে যাওয়ার আগে দেখে আসি ডাটাবেসটার কম্পোনেন্ট গুলা দেখতে কেমন হয়, ঠিক আছে? তাহলে ডাটাবেসের কম্পোনেন্ট গুলো নিয়ে একটু আলোচনা করবো। ডাটাবেস, তাহলে ডাটাবেসের ফার্স্ট যে কম্পোনেন্টটা সেটা আমি বলছি ডেটা ফাইলস, তাই তো? ডেটা ফাইলস।
তো ডাটা ফাইলস এর কাজ কি? ডাটা ফাইলস এর কাজটা হচ্ছে, ডাটা ফাইলস গুলো হচ্ছে রিয়েল ফাইল যেগুলো কি করে স্টোর করে, স্টোরস রিয়েল ডাটা বা ডাটাবেস ডাটা। ডাটাবেসের ডাটাগুলোকে স্টোর করে রাখা হয় কার ভিতরে? ডাটা ফাইলসের মধ্যে। ডাটা ফাইলের মধ্যে। আপনি কি অপারেটিং সিস্টেম কোর্সটা করেছেন নাকি নিয়েছেন এবার? স্যার করিও নাই। করি নাই এখনো, নিয়ে করোনা নাই। আচ্ছা যাই হোক, ইন ফিউচারে মানে দেখবেন আমরা যখন হার্ড ডিস্ক, মানে আমি তো বলছি ডাটাবেস ডাটা স্টোরের হার্ড ডিস্কে, হার্ড ডিস্কের এই হার্ড ডিস্কের যে ইয়াটা আমরা যখন ডাটাগুলোকে রাখি, হার্ড ডিস্কের এগুলোকে বলে এক একটা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। নাম শুনছেন? হার্ড ডিস্কে যখন ডাটা ডাটাগুলোকে ম্যানেজ করাটাকে বলে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, বা এক একটা ফাইলের মধ্যে ডাটা রাখা এরকম বলা হয়। ওইখান থেকে আর কি ডাটা ফাইল, হার্ড ডিস্কের যে ফাইলগুলোর মধ্যে রিয়েল ডাটাগুলোকে স্টোর করে রাখা হয় ওগুলোকে বলা হয় ডাটা ফাইল। ঠিক আছে, ওগুলো বলা হচ্ছে ডাটা ফাইল। তাহলে রিয়েল ডাটাগুলোকে স্টোর থাকে ডাটাবেসের কোথায়? ডাটা ফাইলের মধ্যে, তাই তো? রিয়েল ডাটা। আর এবার যেটা পড়াবো সেটা হচ্ছে ডাটা ডিকশনারি। ডাটা ডিকশনারি স্টোরস মেটা ডাটা। তাহলে এবার একটু ডিটেলসে আসি। আমরা আপনাদেরকে ডাটা যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা করাবো ডাটাবেসের সাথে কমিউনিকেট করার জন্য, সেটা বলতেছে এসকিউএল। আরো ভালো করে যদি বলি আমরা এসকিউএল পড়াবো না, আমরা পড়াবো মাইএসকিউএলটা। এসকিউএল এর আপগ্রেডেড ভার্সনটা দেখাবো মাইএসকিউএলটা। তাহলে মাইএসকিউএল প্রোগ্রামিং যেটা আমরা দেখাবো বা স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করবো, যে কোনো স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজের অনেকগুলা পার্ট আছে। ঠিক আছে, যে কোনো স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজের অনেকগুলা পার্ট আছে বা কম্পোনেন্ট আছে। তার মধ্যে মেজর দুইটা কম্পোনেন্ট, আমি যদি বলি মেজর টু কম্পোনেন্টস, যে কোনো স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজের মেজর দুইটা কম্পোনেন্টের মধ্যে একটাকে বলা হয় ডিডিএল আর একটাকে বলা হয় ডিএমএল। ডিডিএল এর পূর্ণরূপ হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। নাম শুনছেন এর আগে? জি স্যার। এই আপনি তো ডাটাবেস কোর্স করেই ফেলছেন। আচ্ছা, ডিএমএলটাকে বলা হয় ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এই যে সবাই চুপচাপ, ঘটনা কি? স্যার মাথার উপর দিয়ে যেতেছে এগুলা। হ্যাঁ, মাথার উপর দিয়ে যাইতেছে। আর আরো 2-1 ক্লাস হওয়ার পরে দেখবেন যে এগুলা 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 সব বলবেন যে আর এগুলো তো কিছুই না, কোনো ব্যাপারই না এগুলা। ওকে, এগুলোর ব্যাপারে তো তেমন কিছু জানি না, ওই জন্য এখনো পড়াইছি মাইএসকিউএল পড়াইছি এখন আপনাদের? সেটাই স্যার। তো মাইএসকিউএল পড়াইলে না জানবেন। এখন ইন্ট্রোডিউস করা দিচ্ছি। হাই হ্যালো বলেন। ইন্ট্রোডিউস করলে তো হাই হ্যালো গুড মর্নিং বলতে হবে তো। স্যার এজন্যই মাথার উপর দিয়ে যেতেছে। আচ্ছা, সো যেটা বললাম আর কি, আমরা যখন মাইএসকিউএল বা যে কোনো এসকিউএল যদি বলি, স্পেশালি যদি বলি স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজের মেজর দুইটা পার্ট থাকে বা দুইটা সেক্টর থাকে। একটাকে বলা হয় ডিডিএল, একটাকে বলা হয় ডিএমএল। ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আর ডিএমএল মানে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। দুইটার মধ্যে ডিফারেন্সটা কি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নেন। তাহলে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের কাজটা হচ্ছে সে ডাটাবেসের স্ট্রাকচারটা কেমন হবে সেটাকে ডিফাইন করে দেয়। এই যে নামটা দ্বারা বুঝেছে, ডিফাইন করে কাকে? ডাটাটাকে ডিফাইন করে দেয়। তাহলে ডিডিএল এর মাধ্যমে আমরা কি করি? ডিডিএল এর মাধ্যমে আমরা ডাটাবেসের স্ট্রাকচারটাকে ডিফাইন করি। ডাটাবেসের স্ট্রাকচারটা ডিফাইন কিভাবে করব? এবার আসল কথা বলি। আমরা যে ইয়াটা লিখতে ইউজ করি, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, অর্থাৎ আমরা যে ডাটাবেসগুলো ইউজ করি, আমাদের ডাটাবেসগুলোকে বলা হয় রিলেশনাল ডাটাবেস। নাম শুনছেন? জি স্যার। ডাটাবেস দুই ধরনের, একটাকে বলা হয় রিলেশনাল ডাটাবেস আর একটাকে বলা হয় নন রিলেশনাল ডাটাবেস। আমরা না, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি লেভেলের কোর্স সিলেবাসে যেটা পড়ানো হয় শুধুমাত্র এই ডাটাবেসটাই পড়ানো হয়, রিলেশনাল। আর একটা এক্সট্রা ডাটাবেস আছে সেটা পড়ানো হয় না, আমি একটু পরে আরো ডেপথে যাব। তাহলে রিলেশনাল ডাটাবেসটা আমরা পড়াচ্ছি। অর্থাৎ আমরা এখন ডাটাবেস বলতে বুঝাচ্ছি কি? ডাটাবেস, রিলেশনাল ডাটাবেস। আর রিলেশনাল ডাটাবেস বলতে কি বুঝি? রিলেশনাল ডাটাবেস হচ্ছে স্পেশাল টাইপের ডাটাবেস, যে ডাটাবেস অলওয়েজ ডাটাগুলোকে স্টোর করে রাখে একটা টেবুলার ফরম্যাটে। একটা টেবুলার ফরম্যাটে ডাটা স্টোর থাকে। তাহলে ডাটাগুলোকে স্টোর থাকে কিসের মধ্যে? ফাইলে না টেবিলে? টেবিলে। তাহলে এবার হচ্ছে একটু ডাটাবেসের চেহারাটা দেখাই। এই যে এটা হচ্ছে একটা ডাটাবেস বা মাইএসকিউএল একটা ডাটাবেসের ছবি। সুন্দর না? পছন্দ হয়েছে? অনেক সুন্দর স্যার। অনেক সুন্দর, খাইছে ভালো। তাহলে আমরা এটাকে এই কারণে রিলেশনাল বলা হচ্ছে, কারণ দেখেন এগুলো হচ্ছে আমাদের ডাটা। এটা হচ্ছে টেবিলের নাম, স্টুডেন্ট হচ্ছে একটা টেবিলের নাম। এই টেবিলে 3টা কলাম, স্টুডেন্ট আইডি, নেম আর হচ্ছে এজ। আর এক একটা রো হচ্ছে এক একটা ডাটা। প্রথম রোতে হচ্ছে এমন একটা স্টুডেন্ট যার আইডি হচ্ছে 1, যার নাম হচ্ছে এবিসি, তার বয়স হচ্ছে 25। এক একটা রো হচ্ছে এক একটা ডাটা। তাহলে এই পুরোটা হচ্ছে একটা রিলেশনাল ডাটাবেস। অর্থাৎ আমরা রিলেশনাল ডাটাবেস একটা টেবিলের মধ্যে যে ডাটা স্টোর রাখি, এটা এবার মানতে পারছেন তো? জি স্যার। ওকে, তাহলে আমরা যে ডাটাবেসগুলো ইউজ করি সেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। এখন এই যে ডিডিএলটা কি করে? ডিডিএলটা ডাটা নিয়ে, এই ডাটাগুলো নিয়ে ডিডিএল কোনো কাজ করে না।
ডাটা নিয়ে ডিডিএল এর কোনো মাথা ব্যথা নাই। ডিডিএল এর কাজটা হচ্ছে সে ডাটাবেসের স্ট্রাকচারটা ডিফাইন করে দেয়। তার মানে ডিডিএল এর মধ্যে আমরা বলে দিব যে এই ডাটাবেসে কয়টা টেবিল লাগবে, যেমন আমার এই ছবিতে কয়টা টেবিল, তিনটা টেবিল। তিনটা। ডিডিএল দিয়ে আমি বলে দিব আমার ডাটাবেসে কয়টা টেবিল লাগবে। ডিডিএল দিয়ে আমি বলে দিব আমার স্টুডেন্ট টেবিলে কয়টা কলাম হবে। ডিডিএল দিয়ে আমি বলে দিব আমার স্টুডেন্ট টেবিলে এইচ কলামটা হবে ইন্টিজার ডাটা টাইপ। ডিডিএল দিয়ে আমি বলে দিব আমার স্টুডেন্ট টেবিলে নেম কলামটা হবে স্ট্রিং ডাটা টাইপ। তার মানে ডিডিএল দিয়ে আমি ডাটার কাজ করি না, ডিডিএল দিয়ে আমি বলে দেই যে আমাদের কোন টেবিলে কি টাইপের ডাটা রাখতে হবে, কয়টা কলাম হবে, অর্থাৎ ডিফাইন করে দিই। ডাটাবেসের স্ট্রাকচারটাকে আমরা ডিফাইন করে দিই ডিডিএল দিয়ে। বুঝতে পারছে এবার ডিডিএল? জি স্যার। জি স্যার। কার জানি মাথার উপর দিয়ে গেল, স্যার এখন মাথার নিচে দিয়ে যাচ্ছে। নিচে দিয়ে যাচ্ছে। ওকে, জি স্যার। তাহলে ডিডিএল এ আমরা ডাটা নিয়ে কোনো কাজ করি না। ডিডিএল এ আমরা ডাটাবেসের স্ট্রাকচারটাকে বলে দেই যে কেমন হবে দেখতে, ডাটাবেসে কয়টা টেবিল হবে, কোন টেবিলের নাম কি হবে, কোন টেবিলে কয়টা কলাম হবে, কোন কলামে ডাটা টাইপ কি হবে, এগুলো সব বলে দিব ডিডিএল দিয়ে। তার মানে ডিডিএল দিয়ে আমরা ডাটাবেসের মধ্যে ডাটা রাখি নাকি ডাটাবেসটা বানাই? ডাটাবেসটা ক্রিয়েট করি আমরা ডিডিএল কোড দিয়ে। আর ডাটাবেসের মধ্যে ডাটাবেসটা বানানো হয়ে যাওয়ার পর, অর্থাৎ আপনি যখন মনে করেন এই টেবিলটা আপনি বানিয়ে ফেলছেন, এই টেবিল বানানো হয়ে গেছে, এই টেবিলটা ডিফাইন করা হয়ে গেলে তারপরে টেবিলের মধ্যে আমরা ডাটা রাখতে আসবো। অর্থাৎ তারপর আমি ইউজারকে বলবো এবার আমি টেবিল বানায় রাখছি, এবার তুমি তার মধ্যে ডাটা ঢুকাও। ইউজার এইভাবে ডাটা পুশ করবে টেবিলে। কথা বোঝাচ্ছে? তাহলে এই যে টেবিলের মধ্যে ডাটাগুলোকে ইনসার্ট আপডেট ডিলিট, অর্থাৎ এই ডাটাবেস টেবিলে ডাটা ইনসার্ট করা অথবা আপডেট করা অথবা ডিলিট করা অথবা সার্চ করা, এই কাজগুলো করে দেয় ডিএমএল। নামটা দ্বারা বোঝাচ্ছে ডাটাকে সে ম্যানিপুলেট করে। ম্যানিপুলেট মানে কি? ডাটা রাখবে, তুলে নিয়ে আসবে, সরায় ফেলবে, এগুলো তো ম্যানিপুলেট নাকি? ওকে, তাহলে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ নামটা দ্বারাই বোঝা যায়। তাহলে ডিএমএল দিয়ে আমরা ডাটাবেস থেকে নতুন ডাটা ঢুকাই, পুরনো ডাটাকে চেঞ্জ করি বা এক্সিস্টিং ডাটাকে ডিলিট করে ফেলি অথবা ডাটা সার্চ করি কি দিয়ে? ডিএমএল দিয়ে। আর ডিডিএল দিয়ে কোনো ডাটার কাজ করি না, আমরা ডাটাবেস স্ট্রাকচারটাকে ডিফাইন করি ডিডিএল দিয়ে। ক্লিয়ার? স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন। যে আমরা যে টেবিলের ফিল্ডের নাম দিছি, স্টুডেন্ট আইডি, নেম, এগুলা কি ডিডিএল দিয়ে? সব ডিটেইল দিয়ে বলে দিবেন। ইয়েস, সব ডিটেইল দিয়ে। আচ্ছা, মানে পুরো স্ট্রাকচারটা ডিটেইল দিয়ে বলে দিবেন। তিনটা টেবিল লাগবে, এই টেবিলের নাম স্টুডেন্ট হবে, এই টেবিলে তিনটা কলাম হবে, প্রথম কলামের নাম হচ্ছে এইটা, এই কলাম হবে ইন্টিজার, সব বলে দিবেন ডিটেইল দিয়ে। স্যার এই যে প্রথম কলামে যে স্টুডেন্ট আইডি যে লিখছেন, এটা কি ডিডিএল দিয়ে বলে দিতে হবে নাকি এটা টেবিলের ডাটা? এটা তো কলাম, কলামের নাম, কলামের নাম এটা তো টেবিল হেড না? হ্যাঁ, ডিডিএল। আচ্ছা, ডিটেইল। এই ডাটাগুলো নিয়ে যখন কাজ করবেন তখন ডিএমএল। এগুলো হচ্ছে ডাটা। তাহলে ডাটাবেস যখন একবার ক্রিয়েট হবে তখন একবারই আমাদের ডিডিএলটা ডিডিএল ইউজ হবে। ইয়েস, এক্স্যাক্টলি, ধরে ফেলছে, এই তো চালাক। তার মানে আমরা যখন সফটওয়্যার বানাবো, আমরা যখন সফটওয়্যার বানাবো তখন ডিডিএল এর কাজ, সফটওয়্যার যখন ডাটাবেসটা বানাইতে হবে তখন একবার ডিডিএল করতে হবে, এরপরে লাইফে ডিডিএল লাগবে। যেমন ফেসবুক সফটওয়্যার বানানোর সময় সে ডিডিএল দিয়ে ডাটাবেস বানায় ফেলছে। এখন আমরা যখন নতুন ইউজার সাইন আপ করে, সে কি ডাটাবেস বানায় নাকি ডাটাবেস টেবিলে যে একটা নতুন ডাটা খালি ঢুকায় দেয়? অর্থাৎ সব সময় পুরো সফটওয়্যারে লাইফ টাইম জুড়ে ডিএমএল কাজ করে, আর সফটওয়্যারের শুরুতে ডিডিএল বানাইতে হয় একবারই। এবার ঠিক আছে? মাঝখানে মনে করেন ফেসবুকে প্রতিদিন আপডেট হচ্ছে, তখন কি ডিডিএলটা কি আবার কোনো নতুন স্ট্রাকচার অ্যাড হচ্ছে স্যার? হ্যাঁ, ডিডিএল দিয়ে আপনি ইন্টারনালি ডাটাবেস স্ট্রাকচারটা চেঞ্জ করা যায়, কিন্তু নরমালি খুব কম। এটা ইনফ্রিকুয়েন্ট একটা অপারেশন, ফ্রিকুয়েন্টলি হয় না। ঠিক আছে? ওকে, তো যেটা বললাম আর কি, তাহলে আমরা মাইস্কুল বা যে কোনো স্ট্রাকচার করি ল্যাঙ্গুয়েজ বা রিলেশনাল ডাটাবেসের বেলায় দুইটা স্পেশাল কাজ করতে, একটাকে বলা হয় ডিডিএল অপারেশন, একটাকে বলা হয় ডিএমএল অপারেশন। এগুলোর কারেসপন্ডিং কোড যখন দেখাবো তখন বলবেন ও আচ্ছা, এককালে ডিডিএল এর পূর্ণরূপ স্যার বলছিল আর মাথার উপর দিয়ে গেছিল, তখন এরকম মনে হবে আর কি, আরো কমপ্লেক্স জিনিস যখন পড়াবো আর কি। তো যেটা বলতেছি, তাহলে আমরা ডাটা ফাইলে কি স্টোর করে রাখে? এই স্ট্রাকচার গুলো স্টোর করে রাখে নাকি ডাটাগুলো স্টোর করে রাখে? ডাটা স্টোর করি। ডাটা স্টোর করে রাখে, ডাটাগুলো স্টোর করে রাখে ডাটা ফাইল। আর ডাটা ডিকশনারিতে আমরা মেটা ডাটা স্টোর করে রাখি। মেটা ডাটা মানেই হচ্ছে যে ডেটা রিগার্ডিং ডাটা। স্যার এটা কি অনেকটা ম্যাপ করে রাখার মতো? কি বললেন? ম্যাপ করে রাখার মতো? ম্যাপ করার মতো না, পুরোপুরি না, দুটা একটু আলাদা জিনিস। আমি ওয়েট করেন, বলে শেষ করি। তো ডাটা ডিকশনারিতে আমরা মেটা ডাটা রাখবো। মেটা ডাটা এই টার্মসটা প্রচুর ইউজ হবে, অন্য
সাবজেক্টও পাবেন। মেটা ডাটা মানে কি? মেটা ডাটা মানে হচ্ছে ডাটা সম্পর্কিত ডাটা, ডেটা রিগার্ডিং ডাটা, ডেটা সম্পর্কিত ডাটা। রিয়েল ডাটা হচ্ছে এইটা। আর রিয়েল ডাটাগুলো স্টোর করে রাখার জন্য ডাটাবেজে যে স্ট্রাকচারটা বলে দেই, তাহলে এটা কি রিয়েল ডাটা নাকি ডাটা কিভাবে রাখবো সেটা সম্পর্কিত ডাটা? স্যার কিভাবে রাখবো সেই সম্পর্কিত। হ্যাঁ, তাহলে ডাটা রিগার্ডিং ডাটা অথবা ডাটাবেজের স্ট্রাকচার। তাহলে ডাটাবেজের স্ট্রাকচার রিলেটেড যে ডাটাগুলো থাকে ওই ডাটাগুলোকে আমরা স্টোর করে রাখবো ডাটা ফাইলে না, ওগুলো স্টোর করা হয় ডাটা ডিকশনারিতে। ক্লিয়ার? জি স্যার। তাহলে ডিডিএল এর কোডগুলো এক্সিকিউট হয় ডাটা, ডিডিএল এর কোডগুলোকে স্টোর করে রাখা ডাটা ডিকশনারিতে, তাই তো? জি স্যার। আর ডিএমএল এর আউটপুটগুলোকে স্টোর করে রাখবো আমরা কোথায়? ডাটা ফাইলে, তাই তো? ক্লিয়ার? তাহলে ডিএমএল ইজ হিয়ার আর ডিডিএল ইজ হিয়ার, তাই তো? ওকে। আর ডাটাবেসে তাহলে দুইটা পার্ট, একটা ডাটা ফাইল, একটা ডাটা ডিকশনারি। আরেকটা পার্ট আছে সেটাকে বলে ডাটাবেস ইন্ডিসেস বা ইন্ডেক্সিং। ডাটাবেস ইন্ডেক্সিং আপনারা এইচএসসি আইসিটিতে ইন্ডেক্সিং ছিল না? ইন্ডেক্সিং আর সর্টিং এর মধ্যে পার্থক্য, একটা পড়ে যেতেন একটাই পরীক্ষায় আসতো, তাই না? জি স্যার। ওকে, তাহলে আপনারা তো এইচএসসি তে পাইছেন, তাহলে আমার পড়ানোর দরকার নেই। হ্যাঁ, আপনারা পারেন। স্যার আমি পড়িনি স্যার। ডাটাবেসের ইন্ডেক্সিংটা আমরা মোর ডিটেইলডে পড়বো আফটার মিড। আমি যখন হ্যাঁ মেজর মানে থিওরিটিক্যাল পার্ট সব মিডের আগে, আমরা মিডের আগে শুধুমাত্র কোডিং করব, বুঝছেন ঘটনা? থিওরিটিক্যাল পার্ট সব মিডের পরে এর জন্য সিলেবাস খুব ইজি, কারণ যেহেতু থিওরিটিক্যাল পার্ট, স্টুডেন্টরা থিওরিতে ভালো মার্কস পান না, ওই কোডিং এ ভালো মার্কস পান আপনারা? স্যার কোডে থিওরিতে কিছু মনে থাকে না। আহা, তাহলে এই প্রথম তো আমি উল্টো ব্যাচ পাইছি। সমস্যা নেই, আমি কয়টা সিটি নেই, তারপর দেখবেন যে মিডের পরে সিটির মার্কস বেশি আসে না মিডের আগে বেশি আসে, তারপরে বুঝবেন খেলা হবে। ঠিক আছে? ওকে, ঈদের পর থেকে শুরু হবে খেলা। হ্যাঁ খেলা হবে। সো ডাটাবেসে ইন্ডেক্সটা মোর ডিটেইল আমরা মিডের পরে পড়বো। আপাতত বলে রাখি ইন্ডেক্সিংটা কি কাজ করে। হ্যাঁ, ইন্ডেক্সিংটা করে কি? ইন্ডেক্সিংটা হচ্ছে সে আমাকে ফাস্টার সার্চিং অপারেশন করতে হেল্প করে, অপারেশন করায়। তাহলে ডাটাবেস ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা কি করতে পারি? ডাটাবেস থেকে ডাটাটাকে খুঁজে বের করে নিয়ে আসার জন্য কি অল্প সময় লাগবে না ইন্ডেক্সিং ইউজ করলে বেশি সময় লাগবে? অল্প সময় আমরা ডাটাবেস থেকে ডাটাকে খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। কিভাবে? এই ইন্ডেক্সিংটা কিভাবে অল্প সময় বা ইজিলি অতি ফাস্টেস্ট ওয়েতে ডাটাবেস থেকে ডাটা বের করে নিয়ে আসে, এই টেকনিকগুলো আমরা শিখবো মিডের পরে, আপাতত ডিটেলসে যাব না। তাহলে ইন্ডেক্সের মাধ্যমে আমরা খুব ইজিলি বা খুব ফাস্টার ওয়েতে আমরা ডাটাবেস থেকে ডাটা বের করে নিয়ে আসতে পারি। মোর ডিটেলস আফটার মিড। এই আজকে কি আর্জেন্টিনা খেলা ছিল নাকি? দিচ্ছে? তাহলে ব্রাজিল আর্জেন্টিনা? জি স্যার। সুপার এল ক্লাসিকো। স্বপ্নের ফাইনাল স্যার। স্বপ্নের ফাইনাল? আরে কিসের স্বপ্নের ফাইনাল? আর্জেন্টিনা তো এমনি জিতবে, ব্রাজিল কি জিততে পারবে? স্যার দেখা যাবে স্যার। ঠিক বলছেন স্যার। আর কি আর্জেন্টিনা দেখা যাবে স্যার। দেখা যাবে? ওকে, দেখা যাবে। ওকে স্যার, আমি আপনার সাথে একমত। স্যার মেসির জন্য একটা কাপ দরকার স্যার। ঠিকই আছে। আজকে তো খুব কষ্ট হয়েছে স্যার, প্ল্যান কিন্তু আমি খেলা দেখিনি, কিন্তু ঝামেলা হচ্ছে ব্রাজিল তো ফাইনালে উঠলে কাপ মিস করে না, ঝামেলা তো ওই জায়গায়। স্যার ওদের মাঠে খেলা স্যার, ওরা জান দিয়ে খেলে। নাম চেঞ্জ হয়েছে স্যার। আরে রেকর্ড চেঞ্জ হয়ে যাবে স্যার। রেকর্ড চেঞ্জ হয়ে যাবে। নাম চেঞ্জ হয়েছে স্যার। গত ওয়ার্ল্ড কাপে ওদের নাম 7 আপে করে দিয়েছে, জানেন না? জার্মানি কাছে 7টা গোল খেলছে, তারপরে এখনো খেলতে নামেছে, এত সাহস যে বলার বাইরে। ও আচ্ছা, কবে ফাইনাল? কবে? আর্জেন্টিনা স্যার আজকে 7 মিনিটেই দিছিল গোল। 11 তারিখে ফাইনাল স্যার। 11 তারিখে স্যার। 11 তারিখে। ওয়াও, আপনাদের নেক্সট ক্লাসে, নেক্সট রবিবার। ভালো, তাহলে নেক্সট ক্লাসে আমরা তাহলে কে জিততো এটা নিয়ে আলোচনা করতে পারবো। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম, তাহলে ডাটাবেসে 3টা কম্পোনেন্ট, ডাটা ফাইল, ডাটা ডিকশনারি আর ইন্ডেক্স। এবার চলে আসি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কম্পোনেন্ট গুলাতে। তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রথম যে কম্পোনেন্টটা আছে, ডিবিএমএস এর প্রথম যে কম্পোনেন্টটা আছে সেটা হচ্ছে কোয়েরি প্রসেসর, তাই তো? কোয়েরি প্রসেসরের মধ্যে আবার ইন্টারনালি আরো কিছু সাব কম্পোনেন্ট আছে। প্রথম কম্পোনেন্টটাকে বলা হচ্ছে ডিডিএল ইন্টারপ্রেটার। তাহলে বুঝাই যাচ্ছে ডিডিএল ইন্টারপ্রেটারের কাছে আমরা যখন মাইস্কুলে ডিডিএল কোড লিখবো, সে কি করে? ডিডিএল কোডগুলোকে ইন্টারপ্রেট করে, তাই তো? ইন্টারপ্রেটার তো একটা মানে কম্পাইলারের মতোই, সে কোড কি করে? মেশিন কোডে কনভার্ট করে দেয়, তাই তো? ইন্টারপ্রেটার খালি কি করে? লাইন টু লাইন কম্পাইল এক্সিকিউট করে কোড, তাই না? লাইন টু লাইন। ইন্টারপ্রেটার কম্পাইলারের মধ্যে পার্থক্য তো এটাই। কম্পাইলার কি করে? লাইন টু লাইন করে না পুরো কোড একসাথে? পুরো কোড একসাথে। আর ইন্টারপ্রেটার লাইন টু লাইন। তাহলে এই ডিডিএল কোডগুলোকে কি করে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিডিএল কোডগুলোকে ইন্টারপ্রেট করে স্টোর করে কোথায়? হোয়ার? ডাটাবেসে ডাটাবেসে না ডাটা ডিকশনারিতে?
ডাটাবেজের ভিতরে ডাটা ডিকশনারিতে, তাই তো? কোয়েরি প্রসেসরের মধ্যে একটা ইন্টারপ্রেটার আছে, সে আপনি যখন মাইএসকিউএল দিয়ে ডিডিএল কোডগুলো করেন, যে বলছে মাইএসকিউএল আমরা দুই ধরনের কোড লিখবো, একটা হচ্ছে ডিডিএল, একটা হচ্ছে ডিএমএল। মাইএসকিউএল দিয়ে যখন আপনি ডিডিএল কোডটা লিখবেন, ওই কোডগুলোকে ইন্টারপ্রেট করে তার রেজাল্টটাকে বা ডাটাবেজ স্ট্রাকচারটাকে স্টোর করে রাখবে কোথায়? ডাটা ডিকশনারিতে। আর 2 নম্বরে কোয়েরি প্রসেসর আরেকটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে ডিএমএল কম্পাইলার। তো সে কি করবে? সে পুরো কোডকে একসাথে ডিএমএল কোডকে সে কম্পাইল করবে এবং কম্পাইলার কি করে? ডাইরেক্ট ম্যাচিং করে যায় না। কম্পাইলার আগে কি করে? এই একটা বাইট কোডে বা একটা অবজেক্ট কোডে কনভার্ট করে, জানেন তো? সিতে যখন কোড কম্পাইল করেন, একটা ডট ও ফাইল, একটা অবজেক্ট ফাইল ক্রিয়েট হয়, খেয়াল করছিলেন? ফোল্ডারে, সি এর ফোল্ডারে। জি স্যার। ওকে, একটা ক্লাস ফাইল ক্রিয়েট করে আর কি, বা অবজেক্ট ফাইল। হ্যাঁ, তো ডিএমএল কোডগুলোকে ডিএমএল কম্পাইলার কি করে? সে আপনারা যখন এই যে মাইএসকিউএল দিয়ে যখন ডিএমএল কোডগুলো লিখবেন, এই কোডগুলোকে সে কম্পাইল করে সে কি করে? সে লো লেভেল কোডে কনভার্ট করে। এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপরে কোয়েরি প্রসেসর আরেকটা স্পেশাল কম্পোনেন্ট আছে, সেটাকে বলা হয় কোয়েরি ইভালুয়েশন ইঞ্জিন। এই কোয়েরি ইভালুয়েশন ইঞ্জিনটা কি করে? ডিএমএল এর যে আউটপুটটা, তার আউটপুটটা কি? ডিএমএল কোড নাকি লো লেভেল কোড? লো লেভেল কোড। ও কি করে? এই লো লেভেল কোডগুলোকে ফার্দার এক্সিকিউট করে সে কনভার্ট করে দেয় আমার ডাটাবেজের ম্যাশিং কোডে কনভার্ট করে দেয়। এই হচ্ছে ঘটনা। তাহলে ডিডিএল কোডটা ডিরেক্ট একবারে ইন্টারপ্রেট হয়ে ডিরেক্ট কোথায় চলে যায়? ডাটা ডিকশনারিতে কাজটা হয়ে যায়। কিন্তু ডিএমএল বেলা দুটো স্টেপে কাজ হয়। ফার্স্টে ডিএমএল কোডটা লো লেভেলে কনভার্ট হয়, তারপর লো লেভেল কোডটা আরো মানে ম্যাশিং কোডে কনভার্ট করে দেয় কোয়েরি ইভালুয়েশন ইঞ্জিন। ম্যাশিং কোড বলতে দাঁড়ান, ম্যাশিং কোড তো বলা ঠিক না, লো লেভেলটা ম্যাশিং কোড হচ্ছে। সে কি করে? এক্সিকিউটস দ্য লো লেভেল কোড, এটা বলি, এক্সিকিউটস দ্য লো লেভেল কোড। সে লো লেভেল কোডগুলো এক্সিকিউট করে দেয় বা অপারেশনটা করে দেয়, পারফর্মস দ্য লো লেভেল অপারেশন। মানে স্যার ওই অবজেক্ট ফাইলটাকে রান করে এরকম? হ্যাঁ, রান করে দেয়, পারফর্মস দ্য লো লেভেল অপারেশন। ইয়েস, ও ডিএমএল কম্পাইলার যে লো লেভেল কোড বা যে অবজেক্ট ফাইলটা ক্রিয়েট করে দেয়, ওই ফাইলটাকে সে এক্সিকিউট করার কাজটা করে দেয় কোয়েরি ইভালুয়েশন ইঞ্জিন। বুঝতে পারছি? জি স্যার। এই 3টা কম্পোনেন্ট হচ্ছে কোয়েরি প্রসেসর। এখন ঘটনা হচ্ছে, তাহলে কোয়েরি প্রসেসর দেখেন লো লেভেলে ডিএমএল কোডগুলোকে কম্পাইল করে সে যখন লো লেভেলে কনভার্ট করে দিল, তারপরে ইভালুয়েট করতেছে কি? কোয়েরি ইভালুয়েশন ইঞ্জিন। এখন ঘটনা হচ্ছে, আপনি এই কোডটাতে যদি ট্রানজেকশনের কোডটা থাকে বা কনকারেন্সির কোনো ম্যাটার থাকে বা অ্যাটমিসিটি যদি মেনটেন করতে হয়, তাহলে এখান থেকে যখন ইভালুয়েটটা করবেন, তখন অ্যাটমিসিটিটাকে মেনটেন করার দায়িত্বটা নিতে হবে তো কাউকে না কাউকে, নিতে হবে না? জি স্যার। অথবা হার্ড ডিস্কের যেখানে ফাঁকা স্পেস আছে, অর্থাৎ মেমোরি ম্যানেজমেন্টের কাজটাও তো কাউকে না কাউকে করতে হবে, তাই তো স্যার? জি স্যার। ওই কাজগুলা করার জন্য সে এই কোয়েরি প্রসেসরের নিচের লেয়ারে সে মেইনটেইন করে স্টোরেজ ম্যানেজারের তাহলে কাজটা কি? স্টোরেজ ম্যানেজারের কাজটা হচ্ছে, যখন এই কোয়েরি ইভালুয়েশন ইঞ্জিন যখন লো লেভেল কাজটা করে, লো লেভেলে করার কাজটা এক্সিকিউট করা মানে কি? রিয়েলি তো সে ডাটাবেজের উপর কাজটা করতেছে, তাই না? সে যখন ডাটাবেজে ডাটা রেখে আসা বা আপডেটের কাজগুলো করে, তখন স্টোরেজ ম্যানেজারের অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে স্টোরেজ ম্যানেজার, একটা কম্পোনেন্ট হচ্ছে অথরাইজেশন এন্ড ইন্টিগ্রিটি ম্যানেজার। প্রথমে বলেন, অথরাইজেশন দ্বারা কি বোঝাচ্ছে? যে কাউকে ডাটাবেজে অ্যাক্সেস দিবে নাকি যাকে পারমিশন দেওয়া আছে, তাই না? তাহলে কোয়েরি ইভালুয়েশন ইঞ্জিন যখন এই লো লেভেল কোডটাকে এক্সিকিউট করতে যায়, তখন সে এই যে এর নিচে লেয়ার আছে ডাটাবেজ, আর মাঝখানে বসে আছে স্টোরেজ ম্যানেজার। তাহলে এই লেয়ার থেকে যখন সে এই লেয়ারে জাম্প করতে যায়, ডাটাবেজে কমিউনিকেট করতে যায়, তখন মাঝখানে স্টোরেজ ম্যানেজার চেক করে অথরিটি তাকে দেওয়া আছে কিনা। তা না হলে সে এই লেয়ারে আটকে দিবে, আপনাকে আর এই জায়গায় যাইতে দিবে না। মাঝখানে স্টোরেজ ম্যানেজার আপনাকে আটকে দিবে, ডাটাবেজ পর্যন্ত পৌঁছাতে দিবে না, বলবে তুমি হচ্ছে আনঅথরাইজড ইউজার। বুঝতে পারলাম? জি স্যার। অথবা মনে করেন আপনি এখানে এমন একটা অপারেশন করতেছেন, ভাই, যে আপনি এখানে এমন একটা কাজ বা অপারেশন পারফর্ম করতেছেন, সেটা হচ্ছে যে আপনার ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটাকে ভায়োলেট করে। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেট করা মানে কি? মনে করেন যে অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা আপনি $500 বেশি টাকা উইথড্র করে ফেলতেছেন, তখন এই স্টোরেজ ম্যানেজারের ইন্টিগ্রিটি, এই যে অথরাইজেশন ইন্টিগ্রিটি ম্যানেজার, এখানে ইন্টিগ্রিটি কন্ডিশন দুটো চেক হয়। ও এখান থেকে দেখবে যে না, $500 নিচে ব্যালেন্স চলে যাচ্ছে, তাহলে সে কি ডাটাবেজে যে আপনার ডাটাবেজ থেকে টাকাটা উইথড্র করতে দিবে নাকি আটকে দিবে? এই জায়গায় আটকে দিবে। তাহলে এইখান থেকে যখন এই যে রিয়েলি কোডটা এক্সিকিউট হচ্ছে এই জায়গায়, তাই না? এই যে কোয়েরি ইভালুয়েশন ইঞ্জিনিয়ার তো রিয়েলি ইভালুয়েট করতেছে কোডটা, তাই তো? জি স্যার।
ও ইভালুয়েট করতে গেলে যদি ও ইভালুয়েট করার সময় যদি কখনো আনঅথরাইজড কাজ করতে যায় তাহলে এটা আটকে দিবে স্টোরেজ ম্যানেজার, বা ও যে কোডটা এক্সিকিউট করতে যাচ্ছে ওই কোডটা যদি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটাকে ভায়োলেট করে তাহলে আটকে দিবে এই অথরাইজেশন আর ইন্টিগ্রিটি ম্যানেজারটা। স্টোরেজ ম্যানেজার আরেকটা পার্ট হচ্ছে ট্রানজাকশন ম্যানেজার। ও কি করবে? ট্রানজাকশন কি করে? মেইনটেইনস অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি আর আইসোলেশন, তাই তো? তার মানে আপনি এখান থেকে যদি কোনো কোন কারেন্ট, হ্যাঁ কোন কারেন্টের কোনো কাজ করতে চান বা অ্যাটমিক কোনো কাজ করতে চান, তাহলে ওই কাজটা যে অ্যাটমিক ভাবে হইতেছে, অন্য কেউ যে তার মানে ওই কাজটা অ্যাটমিক মানে কি তার মাঝামাঝি যে সিস্টেমটা যে ক্র্যাশ করতেছে না বা করলে যে কামব্যাক করাইতে হবে, এই পুরো জিনিসটা ম্যানেজ করে দিচ্ছে ট্রানজাকশন ম্যানেজার। তাহলে এগুলো আমার কিছু ভাবতে হবে না, ম্যানেজারই সব করে দেয়। ম্যানেজারই সব করে দেবে। ম্যানেজারই করে দেয়, আমার কাজ কি খালি কোডটা লিখতে হবে নাকি? জি স্যার। খালি কোড লিখতে হবে। ইন্টারনালি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে দেখেন কম্পাইলার আছে, তার মধ্যে সব ম্যানেজার আছে, তাহলে আমার কিছু ম্যানেজ করতে হচ্ছে না। এবার চিন্তা করেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি না থাকতো তাহলে এই সবগুলার কোড কি লেখা থাকতো না, আমার বসে বসে লিখতে হইতো লো লেভেলে। লিখতে হইতো, ভালো হইতো না লিখতে হইলে? তারপরে হচ্ছে ফাইল ম্যানেজার, আরেকটা কোম্পানি হচ্ছে ফাইল ম্যানেজার। সে কি করে? সে হার্ড ডিস্কের স্টোরেজটাকে ম্যানেজ করে, হার্ড ডিস্কের কোথায় ফ্রি স্পেস আছে, কোথায় নিয়ে ডাটাটাকে স্টোর করবে, ওরকম আর কি, কোথায় মেমোরি অ্যালোকেট করবে, এই কাজটা করে দেয় ফাইল ম্যানেজার। এবং সর্বশেষ হচ্ছে বাফার ম্যানেজার। বাফার ম্যানেজার কি করে দেখেন, আমরা তো রিয়েলি হার্ড ডিস্কের সাথে কাজ করি না, আমরা কাজ করি হার্ড ডিস্কের সাথে না র্যামের সাথে। তাহলে হার্ড ডিস্ক থেকে র্যামের মধ্যে ডাটা আনা নেওয়া করা, হার্ড ডিস্ক থেকে র্যামে ডাটা আনবে, আবার র্যাম থেকে ডাটা নিয়ে হার্ড ডিস্কে রেখে আসাটা, এই জিনিসটা যখন হয় তখন র্যামে মোস্ট ফ্রিকোয়েন্টলি যে ডাটাগুলো হয়। আপনারা কম্পিউটার আর্কিটেকচার কোর্স করছেন? জি স্যার। নো স্যার। আচ্ছা, করা লাগবে না। র্যামে মোস্ট ফ্রিকোয়েন্টলি যে ডাটাগুলো বারবার র্যাম থেকে যে ডাটাগুলো ইউজ হয় ওগুলোকে আমরা র্যামে রাখি নাকি ক্যাশ মেমোরিতে নিয়ে যাই? ক্যাশে রাখি স্যার। আমাদের প্রত্যেকের পিসিতে একটা ক্যাশ মেমোরি আছে, তাই না? জি স্যার। তাহলে আমরা কি করি, হার্ড ডিস্কটা হচ্ছে সবচেয়ে স্লোয়ার অপারেশন, আমরা হার্ড ডিস্কে যদিও কাজ করি না, আমরা র্যামটা হচ্ছে ফাস্টার, কিন্তু র্যাম থেকে আরো ফাস্টার হচ্ছে ক্যাশ মেমোরিতে কাজ করা, তাই তো? তাহলে আমরা র্যাম থেকে যে ডাটাগুলো বেশি বারবার ইউজ হয় ওই ডাটাগুলো র্যামে আর রাখি না, ওগুলোকে ক্যাশ মেমোরিতে নিয়ে আসি। তাহলে র্যাম থেকে কোন ডাটাগুলো ক্যাশ মেমোরিতে যাবে, ক্যাশ থেকে কোন ডাটাগুলোকে ডিলিট করে দিতে হবে, এই ম্যানেজমেন্টের কাজটা করে দেয় বাফার ম্যানেজার। ক্লিয়ার? জি স্যার। এই প্রসেসটা করে দেয় বাফার ম্যানেজার। তাহলে আমাদের যাবতীয় যা দরকার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে গেলে অলমোস্ট সবকিছু করে দিচ্ছে। তাহলে আমাদের ভাবা দরকার নেই, আমাদের কাজ খেলে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টল করতে হবে আমাদের পিসিতে নাকি? জি স্যার। ওকে, সো এই হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যেটা বলা যায় আর কি কম্পোনেন্টগুলো। তো এরপরে যেটা বেশি স্লো পড়া হয়েছে সেকশন শেষ করতে পারলাম না। ওকে, আমি জাস্ট একটু ডিফারেন্সটা বলে দিই। আমি একটুকে বলছি যে আমরা রিয়েল লাইফে যে ডাটাবেসগুলো ইউজ করি, রিয়েল লাইফে ডাটাবেসটা দুই ধরনের, টু টাইপস। একটাকে বলা হয় রিলেশনাল, হ্যাঁ, একটাকে বলা হয় রিলেশনাল ডাটাবেস আর আরেকটাকে বলা হয় নন রিলেশনাল ডাটাবেস, তাই তো? ওকে, সো রিলেশনাল ডাটাবেসকে অনেক সময় আমরা শর্টকাট এসকিউএল বলি, নন রিলেশনাল ডাটাবেসকে আমরা শর্টকাট নো এসকিউএল বলি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার, একটু স্লাইডে ব্যাক করবেন ওই টেবিলের পার্টটাই। কোনটাতে? স্যার টেবিলের, স্যার রিলেশনাল টেবিল যে পার্টটা ছিল এটা। জি স্যার, এটা স্যার আমরা মাইএসকিউএল ডাটাবেস পড়তেছি, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা রিলেশনাল ডাটাবেস, মানে হচ্ছে একটা ডাটাবেসের আন্ডারে আমার যে টেবিলগুলো থাকবে সবার সাথে সবার একটা কানেকশন মেইনটেইন করবে। তো একটু আগে একজন যে কথাটা বলছিল যে একটা অর্গানাইজেশনে বা 2-3টা অর্গানাইজেশনে যদি সেম ব্যক্তি থাকে, আমি ধরি স্যার এইখানে যে এই স্টুডেন্ট আইডি ফিল্ডে যে একজন লোক আছে, সেম রেকর্ডে তার সব ইনফরমেশন সেম, বাট অর্গানাইজেশন ধরি একটা পার্সন এইখানে আছে আর একটা পার্সন সেম পার্সন এইখানে আছে। তো যে আমি যদি নো সিকিউরের কথা একটু বলি স্যার, যে আমি কিন্তু দুইটা টেবিল যেহেতু ওইখানে কিন্তু কানেক্টেড না, আমাকে দুইটা আলাদা কোয়েরি করে দুইটা ডাটা নেওয়ার পর দুইটা ডাটাকে আবার আমার চেক করে একটা কাজ পারমিট দিতে হয়। তো যেহেতু মাইএসকিউএল ব্যাপারটা আমরা আসতেছি রিলেশন ডাটাবেস, তার মানে নিশ্চয়ই স্যার মাইএসকিউএল এর ভিতরে কি এমন কোনো একটা কোয়েরি দিয়ে আমি সেম পার্সনটাকে আমি স্যার কন্ডিশন দিয়ে আমি টেনে নিতে পারবো কোয়েরি করে? পারবেন।
মাইস্কুয়েলে আমরা যে এই জন্য বলি কোডে তো যাইনি, এই জন্য ডেপথে যাচ্ছি না। তো আমরা মাইস্কুয়েল দিয়ে একই পার্সনের বিভিন্ন জায়গায় তার ফুটপ্রিন্ট গুলো বের করার জন্য আমরা ফরেন কি ইউজ করি, বুঝছেন? স্যার ফরেন কি পার্টটা তো হচ্ছে যে এইরকম যে একটা সেম কি দিয়ে যদি আমি একটা রেকর্ডকে একাধিক রেকর্ডকে যদি ডিফাইন না করতে পারি তাহলে আমাকে আরো বেশ কয়েকটা কি এর দিকে নজর দিতে হয়। না, ফরেন কি দিয়ে আপনি আপনি একটু কম জানেন, বা আপনি আমি যখন কোডে যাব তখন ডিটেলসে বলবো, এখন আর বলবো না কিছু, ঠিক আছে? জি স্যার। কোডে যখন যাবো তখন দেখবেন কিভাবে আমরা অটোমেটিক্যালি একই পার্সনের বিভিন্ন জায়গায় যে তার যে ডাটাগুলা, হ্যাঁ, সবগুলা কিভাবে আমরা বের করে নিয়ে আসতে পারি, হ্যাঁ, ওটা দেখবেন, ঠিক আছে? কোডে যখন যাবো তখন, এখন তো কোডে যাচ্ছি না এই জন্য। তারপরে স্যার একাধিক টেবিলের ইনফরমেশন আমি একটা কোয়েরি করে টেনে আনতে পারবো। একটা সব নিয়ে আসতে পারবেন, ওইটাই তো বললাম, একটা ফরেন কি ইউজ করতে হবে, তার সাথে মাইস্কুয়েল জয়েন করতে হবে, শেষ। এই দুইটা ইউজ করেই কাজ হয়ে যাবে, শেষ। আপনি 15-20টা টেবিল থেকে একই লোকের ডাটা সব নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, যেটা বলতেছিলাম, তাহলে ডাটাবেস দুই ধরনের, একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস, একটা হচ্ছে নন রিলেশনাল ডাটাবেস, ঠিক আছে? তাহলে রিলেশনাল ডাটাবেসটা কি? রিলেশনাল ডাটাবেস আসলে মেইনলি রিলেশন আছে, আর এক একটা রিলেশন মানে হচ্ছে এক একটা ডাটাবেস টেবিল। রিলেশন মানে ডাটাবেস টেবিল, মনে থাকবে? টেবিলের আরেকটা নাম হচ্ছে রিলেশন। ক্লিয়ার? জি স্যার। টেবিলের আরেক নাম হচ্ছে রিলেশন, এই জন্য সো অনেকে কনফিউজড হয়ে যায়, রিলেশন মানে অন্য জিনিস বুঝে যায়। রিলেশন মানে এই কানেকশনগুলো রিলেশন না, এই কানেকশনগুলো হচ্ছে রিলেশনশিপ। এক একটা টেবিল মানে হচ্ছে এক একটা রিলেশন, আর দুইটা রিলেশনের মাঝে যে কানেকশনগুলা, এটাকে বলা রিলেশনশিপ, মনে থাকবে এবার? জি স্যার। ওকে, এটা কনফিউজ হয়ে যায়, আমার স্টুডেন্ট লাইফে মনে হয় আমি ভুল জানতাম, যাই হোক। তো যেটা বললাম আর কি, এক একটা টেবিল মানে হচ্ছে একটা রিলেশনাল। তাহলে রিলেশনাল ডাটাবেস ডাটাগুলোকে স্টোর করে রাখে এক একটা টেবিলে, তাই তো? জি স্যার। ওকে, রিলেশনাল ডাটাবেসের জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, সেটা হচ্ছে এসকিউএল। রিলেশনাল ডাটাবেস ডিজাইন করার জন্য আমরা ইআর মডেল বা ডাটা মডেল ইউজ করি, ইআর ডায়াগ্রাম আমরা ইউজ করি, বা স্কিমা ইউজ করি। ইয়ার ডায়াগ্রাম আমরা ইউজ করি ডিজাইন করার জন্য। রিলেশনাল যে ডাটাবেস গুলো থাকে, রিলেশনাল ডাটাবেস বাজারে কি কি আছে, মানে আমি কয়েকটা এক্সাম্পল লিখি। রিলেশনাল ডাটাবেস বাজারে আছে মাইস্কিউএল আছে, ওরাকল আছে, ওরাকলটা ফ্রি না, মাইস্কিউএলটা ফ্রি। তারপরে পোস্ট জিআরই এসকিউএল আছে, এসকিউএল আছে, তারপরে এসকিউএলাইট আছে, তারপরে মাইক্রোসফট এসকিউএল সার্ভার আছে, এটসেট্রা এটসেট্রা। এরকম অনেক ডাটাবেস বাজারে আছে, প্রত্যেককেই হচ্ছে এই যা যা নাম বললাম প্রত্যেককেই হচ্ছে রিলেশনাল ডাটাবেস। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার চলে আসি নন রিলেশনাল ডাটাবেস। নন রিলেশনাল ডাটাবেসে ডাটাগুলা, রিলেশনাল ডাটাবেস মানে রিলেশন মানে টেবুলার ফরম্যাটে ডাটা স্টোর রাখে। নন রিলেশনাল ডাটাবেসটা হচ্ছে টেবুলার ফরম্যাটে ডাটা রাখে না। সে কোন ফরম্যাটে ডাটা রাখে? সে ডাটাটাকে ডিফারেন্ট ফরম্যাটে রাখে, ডিফারেন্ট ফরম্যাটে স্টোর করে। কেউ চাইলে মানে কোনো ডাটাবেস গ্রাফ বা গ্রাফ ফরম্যাটে ডাটা স্টোর করে রাখে, কোনো ডাটাবেস ডকুমেন্ট বা ফাইল আকারে ডাটা স্টোর রাখে, ডকুমেন্ট ফাইল আকারে ডাটা স্টোর রাখে, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ নন রিলেশনাল বেলা স্ট্যান্ডার্ড কোনো ফরম্যাট নাই। নন রিলেশনালের বেলা এক এক ডাটাবেস এক এক ফরম্যাটে ডাটাগুলোকে স্টোর রাখে, বুঝতে পারছি? নন রিলেশনাল ডাটাবেসের জন্য কোনো ফিক্সড কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই, বা ফিক্সড কোনো স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ফিক্সড কোনো এসকিউএল নাই, নো ফিক্সড এসকিউএল, ফিক্সড কোনো কোয়েরি ল্যাঙ্গুয়েজ নাই। এসকিউএল না বলে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলি, কোনো কোয়েরি ল্যাঙ্গুয়েজ নাই, ফিক্সড কোনো কোয়েরি ল্যাঙ্গুয়েজ নাই নন রিলেশনাল বেলায়। অর্থাৎ এটার বেলায় এক একটা ডাটাবেসের বেলায় এক এক রকম ল্যাঙ্গুয়েজ বা কোড লিখতে হবে আমাদেরকে, বুঝতে পারলাম? ওকে, তারপর হচ্ছে নন রিলেশন। বাজারে যে অনেক নন রিলেশনাল ডাটাবেস আছে, মেজর যে দুইটা ইউজ হয় সেটা হচ্ছে মঙ্গোডিবি আর হচ্ছে কাসান্ড্রা, বা আমি সফটওয়্যার কোম্পানিতে জব করার সময় আমার যেগুলো ইউজ হয়েছে আর কি, এই দুটো আমার ইউজ করতে হয়েছিল, মঙ্গোডিবি আর হচ্ছে কাসান্ড্রা। এটা বাজারে আছে, এটা হচ্ছে নন রিলেশনাল ডাটাবেস। তারপর হচ্ছে নন রিলেশনাল ডাটাবেসের বেলায় যেহেতু কোরি কোনো ল্যাঙ্গুয়েজ নেই, নন রিলেশনাল ডাটাবেসের বেলায় কোনো ডিজাইনের কোনো কাজ নেই, নো ডিজাইন অথবা নো স্কিমা। এই ডিজাইনটাকে ইয়ার ডায়াগ্রাম, তো এটাকে স্কিমা বলা হয়, স্কিমা ডায়াগ্রাম বলা হয়। এটার বেলায় কোনো স্কিমা থাকে না বা কোনো ডিজাইন থাকে না। নন রিলেশনাল বেলায় কোনো ডিজাইন বলতে কিছু নাই, বুঝতে পারলাম? তাহলে যেহেতু আমি দেখবেন যে আমরা আগামী ক্লাস থেকে আমরা ডিজাইন শুরু করবো, এই ডিজাইন করা শিখাবো আপনাদেরকে। তাহলে রিলেশনাল ডাটাবেসে মাইস্কিউএল কোড লেখার আগে, ডাটাবেস বানানোর আগে ডিজাইন করে আসতে হয়, ডিজাইন না করলে ডাটাবেস বানানো যাবে না। কথা বুঝতে পারছি? কিন্তু নন রিলে এই জন্য দেখবেন যে আপনারা যখন ইন ফিউচারে বা যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে বেশিরভাগই দেখবেন এই মাইস্কিউএল পছন্দ করে না, বলে আমি নন রিলেশনাল ভালোবাসি, নো এসকিউএল আমার খুব পছন্দ। কেন? কারণ তাদের কোনো ডিজাইন করতে হয় না, তার মানে তাদের 50% প্যারা কমে যায়। ওকে, এবং কোডগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি
এই কারণে আর কি। যাই হোক, আবার নো এসকিউএল আবার কিছু অসুবিধাও আছে। এই জন্য রিয়েল লাইফের সফটওয়্যার কোম্পানিগুলো দুইটাই ইউজ করে। তাদের যখন এসকিউএল এর ইয়াগুলো অ্যাডভান্টেজগুলো লাগবে তখন এসকিউএল দিয়ে ডাটা স্টোর করে রাখে। তার যখন নো এসকিউএল এর অ্যাডভান্টেজগুলো ইউজ করতে হয় তখন তারা নো এসকিউএল এর ডাটা স্টোর করে রাখে। তো সফটওয়্যার কোম্পানি দুই টাইপেরই ডাটা ইউজ করে, এককভাবে কোনোটা ইউজ করে না, দুইটাই ইউজ করে সফটওয়্যার কোম্পানিগুলো। ক্লিয়ার? জি স্যার। ওকে, টাইম 4 মিনিট বেশি নিয়ে ফেলছি। সর্বশেষ একটা কথা বলি, এসকিউএল ডাটাবেসের একটা মেজর অসুবিধা হচ্ছে, একটা ডিসঅ্যাডভান্টেজ যদি আমি বলি, এসকিউএল ডাটাবেসটা ভার্টিক্যালি স্কেলেবল, ভার্টিক্যালি ডাবল এল মোস্ট প্রবলি স্কেলেবল এসকিউএল ডাটাবেসটা। আর নো এসকিউএল ডাটাবেসটা মেজর অ্যাডভান্টেজ, যেই কারণে এটা বেশি ইউজ হয়, মেজর অ্যাডভান্টেজ নো এসকিউএল ডাটাবেসের মেজর অ্যাডভান্টেজটা হচ্ছে এটা হচ্ছে হরাইজন্টালি স্কেলেবল। তাহলে এর মধ্যে ডিফারেন্সটা কি বুঝতে হবে তো, তাই তো? তাহলে এটা হচ্ছে অসুবিধা। এই জন্য মাইস্কুয়েল থেকে সুইচ করে কোম্পানিগুলো নো এসকিউএল যাওয়ার একটা মেজর রিজন, আরো অনেকগুলো সুবিধা আছে। একটা মেজর সুবিধা হচ্ছে নো এসকিউএল হরাইজন্টাল স্কেলেবল। তাহলে এটার মধ্যে একটু ডিফারেন্সটা আমি একটু যদি বলি, মনে করেন আমি একটু ড্রটা একটু ওপেন করি। ওকে, ভার্টিক্যাল স্কেলেবল মানে কি? ভার্টিক্যাল মানে কি ভূমি বরাবর নাকি আকাশ বরাবর? লম্ব স্যার আকাশ বরাবর। উপর থেকে নিতে। আমি আকাশ বরাবর বলে আপনাদের ইনফরমালি আকাশ বরাবর বলতে হবে। আচ্ছা, ভার্টিক্যাল স্কেলেবল মানে হচ্ছে মাইস্কুয়েল ডাটাবেসগুলো কিন্তু আমরা যখন হার্ড ডিস্কে, এটা মনে করেন একটা হার্ড ডিস্ক, আমরা যখন হার্ড ডিস্কে স্টোর রাখি মাইস্কুয়েল ডাটাবেসটাকে, মনে করি এটা হচ্ছে 1 টেরাবাইট, আপনার হার্ড ডিস্কের সাইজ হচ্ছে 1 টেরাবাইট। হ্যাঁ, 1 টেরাবাইট। তাহলে আমরা যখন মাইস্কুয়েল ডাটাবেসটাকে হার্ড ডিস্কে স্টোর রাখি, আমার যখন ডাটাবেসে ডাটা আটে না, তখন মাইস্কুয়েল ডাটাবেসগুলোকে সাইজ আরো বাড়াইতে হয়। 1 টেরাবাইটটাকে বাদ দিয়ে আমাদের হার্ড ডিস্কের সাইজ আরো বাড়াই, আমরা নতুন একটা হার্ড ডিস্ক নিতে হবে আপনাকে, যেটা সাইজ হবে মনে করেন পুরোটা মিলে যেটা সাইজ হচ্ছে 2 টেরাবাইট। কথার কথা বলতেছে আর কি। অর্থাৎ হার্ড ডিস্কের সাইজ যত ডাটা সাইজ বাড়তে থাকলে হার্ড ডিস্কের সাইজ বাড়াইতে হয়, এবং বাড়তেছে কোন বরাবর, লম্ব না হরাইজন্টাল? ভার্টিক্যালি। লম্ব বরাবর বাড়তেছে। এবং দেখেন, একটা 1 টেরাবাইট হার্ড ডিস্কের দাম বেশি না 2 টেরাবাইট হার্ড ডিস্কের দাম বেশি? 2 টেরাবাইট। 2 টেরাবাইট প্লাস হচ্ছে হার্ড ডিস্কের সাইজ যদি বড় হইতে থাকে এভাবে, তাহলে হার্ড ডিস্ক থেকে ডাটা খুঁজে বের করতে সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে। ডাটা খুঁজতে টাইম বেশি লাগবে। তাহলে কি ভার্টিক্যালি যদি ডাটাবেসের সাইজ বাড়তে থাকে তাহলে এটা কি এফিশিয়েন্ট নাকি ইনএফিশিয়েন্ট? ইনএফিশিয়েন্ট। এবার হচ্ছে নো এসকিউএল কি বলে? নো এসকিউএল কি বলে? নো এসকিউএল বলে তোমার তো একটা 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক ছিল, এখানে ডাটা আটতেছে না, ওকে ঠিক আছে, আটে না, তুমি আরেকটা 1 টেরাবাইটের হার্ড ডিস্ক কিনে ফেলো। তাহলে ভার্টিক্যালি বাড়ছে না হরাইজন্টালি বাড়তেছে? হরাইজন্টালি। হ্যাঁ, যদি তোমার ডাটা না তাও না আটে, তো তুমি আরেকটা 1 টেরাবাইটের হার্ড ডিস্ক কিনো। ঠিক আছে, অর্থাৎ মাল্টিপল হার্ড ডিস্ক ইউজ করতে পারতেছে নো এসকিউএল এ। এই জন্য নো এসকিউএল ডাটাবেস গুলো আছে, এগুলাকে ইউজ করা হয়, নো এসকিউএল ডাটাবেস গুলোকে ইউজ করা হয় ক্লাউড স্টোরেজ ম্যানেজমেন্ট সিস্টেম, স্টোরেজে নো এসকিউএল গুলোকে ইউজ করা হয় ক্লাউডে বা ডিস্ট্রিবিউটেড সিস্টেম। আর যদি বলি ডিস্ট্রিবিউটেড সিস্টেম, ডিস্ট্রিবিউটেড মানে কি? একটা না অনেকগুলা? অনেকগুলো। ডিস্ট্রিবিউটেড মানে অনেকগুলা। তাহলে এই যে দেখেন নো এসকিউএল কি করে মাল্টিপল হার্ড ডিস্ক ইউজ করতে দেয়, তার মানে নো এসকিউএল ডাটাগুলোকে আমি একটা হার্ড ডিস্কে রাখবো নাকি ডিস্ট্রিবিউট করে 5-7টা হার্ড ডিস্কে ভাগ করে ফেলতে পারবো? ভাগ করে ফেলতে পারবো। এই জন্য নো এসকিউএল ডাটাবেস গুলো বলা হরাইজন্টাল স্কেলেবল, এবং এটাই হচ্ছে তার একটা মেজর অ্যাডভান্টেজ, যার কারণে আমরা নো এসকিউএল ইউজ করতে হয় কোম্পানিগুলোকে। কারণ ফেসবুকের ইউজারের ডাটা কি কম না যতদিন যাচ্ছে খালি বাড়তেছে। ফেসবুক এত ডাটা রাখবে কেমনে? সে ভার্টিক্যালি বাড়াতে থাকলে সে কত টেরাবাইট হার্ড ডিস্ক কিনবে বা কত পেটাবাইট পাওয়া যায় বাজারে? এটা তো লিমিট আছে নাকি ভার্টিক্যালি বাড়ানোর? কিন্তু হরাইজন্টালি বাড়ানোর কি কোনো লিমিট আছে নাকি? মনের মতো খালি লাগাইতে থাকবেন, হার্ড ডিস্ক জোড়া লাগাইতে থাকবেন। হ্যাঁ, মনের মতো। সো এটা হচ্ছে সুবিধা। ওকে, আমি এখানে স্টপ, আজকের লেকচার শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান। বেশি পড়াই ফেলছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার অ্যাটেন্ডেন্স মিস হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, দ্রুত বলেন। ভার্টিক্যালি বোঝাইতে কি আমরা জাস্ট একটাই হার্ড ডিস্ক বোঝাচ্ছি, মানে মেইন স্টোরেজ হচ্ছে যেটা ভার্টিক্যাল মানে হচ্ছে আমি স্টোরেজের ক্যাপাসিটি বাড়াবো। ঠিক আছে, ক্যাপাসিটি বাড়ানোটা হচ্ছে ভার্টিক্যালি। হ্যাঁ, হরাইজন্টালি মানে হচ্ছে ক্যাপাসিটি বাড়াবো কিন্তু একই হার্ড ডিস্ক ইউজ করব, আমি মাল্টিপল হার্ড ডিস্ক ইউজ করব। আচ্ছা, যেটা আমি হচ্ছে ভার্টিক্যালিতে পাচ্ছি। হ্যাঁ, এবং সুবিধা হচ্ছে মনে করেন আপনার ভার্টিক্যালি বাড়াইতে থাকলে যেহেতু আমাদের প্রসেসিংটা স্লো হয়ে যায়, ডাটা খুঁজতে বেশি টাইম লাগে, তাহলে মনে করেন আমরা ফাস্টার সার্চের জন্য এখন আমরা কি করি, আমাদের হার্ড ডিস্কের জন্য আমরা কি নরমাল SATA হার্ড ডিস্ক ইউজ করি না এসএসডি ইউজ করা শুরু করছি এখন ফাস্টারের জন্য? এসএসডির দাম বেশি না কম? বেশি। হ্যাঁ, একদম মানে প্রচুর বেশি, আমাদের মানে নরমাল এভারেজ ইউজারের ধরা ছোঁয়ার বাইরে এসএসডি বলা যায়। কারণ যে কোনো এসএসডির হার্ড ডিস্কের পিসি কিনতে গেলে 60-এর নিচে নামা যায় না, তাই না? জি স্যার। 60 এভাবে যেতে হয়। কিন্তু একটা SATA হার্ড ডিস্কের একটা ল্যাপটপ, সেম কনফিগারেশন ল্যাপটপ কিনতে গেলে 45 বা 42 এর মধ্যে পেয়ে যাবেন। তাহলে ভার্টিক্যালি স্কেল করতে গেলে আপনার কষ্ট বাড়তে থাকে, এটা একটা অসুবিধা।
কষ্ট বাড়তে থাকে। যদি আপনি একটা এসএসডি না নিয়ে আপনি যে হরাইজন্টালি 5-7টা হার্ড ডিস্কের ডাটা রাখেন, তাহলে ডাটা খোঁজাটা খুব ইজি। কেন? আপনি যদি জানেন যে এই ডাটাটা মনে করেন 5টা হার্ড ডিস্ক, আপনি যদি জানেন যে এই ডাটাটা 3 নাম্বার হার্ড ডিস্কে আছে, তাহলে 5টা হার্ড ডিস্কে 5 টেরাবাইট খুঁজতে হবে নাকি শুধু 3 নাম্বার হার্ড ডিস্কে 1 টেরাবাইট খুঁজে ডাটা বের করা যাবে? 1 টেরাবাইট খুঁজে বের করা যাবে। 1 টেরাবাইট তাহলে কি ফাস্টার হইছে না স্লোয়ার হইছে? ফাস্টার হইছে। মানে নো স্কেলে প্রচুর সুবিধা, কিন্তু নো স্কেলে একটা অসুবিধা কি জানেন? নো স্কেলে ট্রানজাকশন নাই। ট্রানজাকশন নাই মানে কি? ও কনকারেন্সি মেইনটেইন করতে পারে না, ও আইসোলেশন দিতে পারে না, ও অ্যাটমিসিটি দিতে পারে না। এই জন্য সেনসিটিভ অপারেশন নো স্কেলে করা যায় না। সেনসিটিভ অপারেশনের জন্য আমাদেরকে মাই স্কেলে কামব্যাক করতে হবে। বুঝছেন ঘটনা? স্যার এখন তো স্যার এই যে আপনি বলেন স্যার, তাহলে তো স্যার এখানে আমার একটা জিনিস মনে রাখতে হবে যে স্যার কোন ইনফরমেশনটা স্যার কোন জায়গায় রাখছে, মানে কোন ডাটাটা কোন জায়গায় রাখছে। হ্যাঁ, ওইটা ট্র্যাক করার জন্য রাখার জন্য অল্প একটু মেমরি লাগবে। তাহলে কি স্যার ওইটা সিকিউরিটিও দেয় না? কোনটা? নো এসকিউএল কম। সিকিউরিটি হচ্ছে মাই এসকিউএল। যখনই সিকিউরিটি অপারেশন করতে হয় এসকিউএল এ যাইতে হবে, কোনো উপায় নেই। এইজন্য তো বলছি কোম্পানিদের দুইটা ইউজ করতে হয়। সফটওয়্যার কোম্পানি কোনোটাকে ফেলে কোনোটাতে যাইতে পারে না। এমনিতেও স্যার এগুলো মাইক্রো সার্ভিস ইউজ করে, সাধারণত এক সার্ভিস দিয়ে ডিপেন্ডেবল হয় না। সো ওইটাই আর কি। ওকে, তাহলে অফ দিলাম।